আমি বোধহয় ফার্স্ট পর্নোগ্রাফি দেখি আমি যখন ক্লাস 12-এ পড়ি। সেক্সুয়াল রিলেশনশিপ ওয়াজ আনরেগুলেটেড অ্যান্ড প্রমিসকিউয়াস। এটা ফার্স্ট হয় মহাভারতে। তখন কিন্তু অবাধ সেক্সের ব্যাপারটা ছিল, ঠিক কি না? আপনি নিজেও আজকে এই শোতে একদম খোলামেলা পাশ্চাত্য পোশাকে। আমার মনে হয় সমস্ত মেয়ে মানে ওপেন ড্রেস পরা উচিত। যেটা মানুষ যে ধরনের খাবার খাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি তামসিক খাবার। জীবনে কি এরকম কেউ এলো এত সুন্দর আপনাকে দেখতে, আপনার হাইট, কোনো প্রস্তাব কি এলো বিবাহের জন্য? দেখো, প্রস্তাব বলছে যদি বলো, আমি তো প্রচুর, মানে আমি রেগুলার ফ্লাডেড উইথ প্রপোজালস। আমার যদি বাঙালি কোনো বাড়িতে বিয়ে হয়েছে তাহলে আমার মোটামুটি আমার মনে হয় না সেই বাড়িতে আমি 2 দিন থেকে 3 দিনের বেশি আমি সংসারে থাকবো বলে। আমি এমএলএ হব, হয়তো এমএলএ হলে আমি সাকসেসফুল হব। তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমাকে ভরাডুবি ঢোকাবে। অভিষেক বচ্চন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমার তো 8 বার হয়ে গেছে অলরেডি। 8 বার। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আমি সেই মেয়ে। আরও অনেক কিছু দেখতে পাবার আশার স্বপ্ন দেখেন। আমি সেই মেয়ে। নমস্কার, আর প্লাস নিউজের শুনবো তোমায়ের এই যে আনুষ্ঠানিক পর্ব, আমি সুচারু মিত্র আপনাদের সঙ্গে। আর আজকে শুনবো তোমায়ের এই প্ল্যাটফর্মে আমাদের যিনি অতিথি, তিনি একদিকে প্রতিবাদী চরিত্র, একদিকে তার শিক্ষা চিন্তা নিয়ে আলোচনা হয়, আর একদিকে তিনি কিছু বলা মানেই মুহূর্তে সেটা ভাইরাল। আর শুভ দাশগুপ্তের কবিতার লাইন শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকের অতিথি একজন নারী। আমাদের সঙ্গে রয়েছেন ভাইরাল সুচিত্রাদি। আপনাকে স্বাগত জানাই সুচিত্রাদি, শুনবো তোমার এই প্ল্যাটফর্মে। এবং প্রথমেই আপনার কাছে প্রশ্ন, আপনি কেমন আছেন? আগের থেকে একটু বেটার আছে, ভালো আছি, বাই দ্য গ্রেস অফ গড। মানে তোমাদের সবার ভালোবাসায় অনেকটা আগের থেকে বেটার আছি। এই যে আপনার প্রতিবাদী চরিত্র হিসেবে উঠে আসা এবং বিভিন্ন সময়ে মেয়েদের পাশে দাঁড়ানো, মেয়েদের জীবন সংগ্রামে দাঁড়ানো, এইটাকে কানেক্ট করতে গিয়েই অনেক ক্ষেত্রে আমরা দেখছি এই যে রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটছে, প্রচুর নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কেন মনে হয় একজন নারী হিসাবে যে এত ধর্ষণের ঘটনা এ রাজ্যে? দেখো, এই ধর্ষণটা এটা কিন্তু আজ থেকে নয়, এটা হচ্ছে মানে চিরাচরিত হয়ে আসছে। মানে আমাদের সোসাইটিটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটি। আগে যদি দেখো, আগে প্রথম থেকে আগে কিন্তু আমাদের মানে যেটা সেক্সুয়াল রিলেশনশিপ ওয়াজ ফর আনরেগুলেটেড অ্যান্ড প্রমিসকিউয়াস। মানে সেখানে সবাই, তুমি ধরো এর সাথে যেতে পারো, ওর সাথে যেতে পারো, তখন কিন্তু অবাধ সেক্সের ব্যাপারটা ছিল, ঠিক কি না? কিন্তু পরবর্তীকালে যখন ম্যারেজ ইনস্টিটিউশনটা এস্টাবলিশ করা হলো, তখন সেখানে কী হয়ে গেল, রেস্ট্রিকশন, মানে সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে কী করা হচ্ছে, রেস্ট্রিকশন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার যখনই সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে রেস্ট্রিকশন করা হলো ওদের, এবার ধরো সে একজন কাউকে বিয়ে করলো, এবার বিয়ে করার পর তখন কি হচ্ছে, তার কোনো কারণে তার সেই ডিজায়ারটা ফুলফিল হলো না, কাম যেটা। কারণ আমাদের যদি দেখো, মেইন হচ্ছে আমাদের টোটাল লাইফ 4টে পিলারের উপর বেস করে, অশোকান যে 4টে পিলার আছে, 4টে পিলারের উপর বেস করে রয়েছে, অর্থ, কাম, ধর্ম, মোক্ষ, ঠিক আছে? তা কাম হচ্ছে এমন একটা যেখানে হচ্ছে তুমি সবাই, আমরা এখানে আসছি কনস্ট্যান্টলি ডিজায়ারকে ফুলফিল করার চেষ্টা করছি। কাম মানে কি, তুমি তোমার ডিজায়ারটাকে ফুলফিল, আর এই ডিজায়ার ফুলফিল করতে গিয়েই মানুষ কী করছে, সে রিপুর কী হয়ে যাচ্ছে, বশীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা ডিজায়ারটা কী আসে, সেটা হচ্ছে আমাদের থট থেকে আসে। দেখো, থট, আমরা অনেক রকম থটস আমরা এন্টারটেন করে থাকি প্রত্যেকে, থট, ফিলিং, অ্যাকশন। এবার কিছু থট কী হয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের পারভার্সন থেকে আসছে। ব্যাপারটা হচ্ছে আমরা আজকে ধরো আমাদের যে সোসাইটিটা আছে সেটা হচ্ছে আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটির মধ্যে রয়েছি রাইট নাও। এবার প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে এখানে কি হয়ে থাকে, মেয়েদের উপরে দেখবে সবসময় মেয়েকে কি করা হয়ে থাকে, এরা একটা অবজেক্ট অফ ডিজায়ার হিসাবে ধরা হয়ে থাকে, একটা ভোগ্য আকাঙ্ক্ষার একটা বস্তু। আর তোমাকে আমি আরেকটা জিনিস এখানে বলে রাখি, দেখবে
সবসময় দেখবে যে মেয়েরা খুব বোল্ড হয়, যে মেয়েরা দেখবে খুব মানে মারাত্মকভাবে হয়, সেই মেয়েদের উপর দেখবে মানে ভীষণ বোল্ড, ভীষণ মানে কি বলে তোমার একটু ওপেন মাইন্ডেড, মানে ভীষণভাবে মানে মডার্ন আপ টু ডেট হয়, সেই সব মেয়েদের সাথে না দেখবে চট করে এই ধরনের জিনিস হয় না। কারণ হচ্ছে ছেলেরা একটু কি বলে তো, যারা কাম সত্যি করে ভালো, যারা একটু মানে সাধারণ মানে একদম থাকে, সেই সব মেয়েদের উপর নরম মাটিতে বলে না বিড়াল আঁচড়াতে ভালোবাসে, ঠিক সেই সব মেয়েদের উপর হয়। দেখবে খুব দরজারে খুব টাইপের মেয়েদের উপর কিন্তু লোকে করতে গিয়ে 10 বার চিন্তা করে, জানে বাবা এদেরকে করতে যাবো কি, তাই হবে। কিন্তু দেখবে যারা যে মেয়েগুলো নরম, তাদের উপর বেশি এই ধরনের অত্যাচারটা হয়ে থাকে। আর এই মলেস্টেশন থেকে শুরু করে দেখো, এটা আজকে সেক্সুয়াল ভায়োলেন্স, রেপটা কি একটা কাইন্ড অফ সেক্সুয়াল ভায়োলেন্স উইদাউট তোমার কনসেন্ট ছাড়া যখন পারফর্ম করা হচ্ছে। আর আমাদের এখানে সোসাইটিতে আর একটা ব্যাপার হয়ে থাকে, সেটা হচ্ছে ভিকটিম ব্লেমিং। কারণ হচ্ছে সবসময় আমাদের সোসাইটিতে কী করা হয়ে থাকে, ভিকটিমকে কী করা হয়ে থাকে, ব্লেম করা হয়ে থাকে, যে ওর জন্য ওই পোশাক পরেছে বলে ওই জন্য, ওই মেয়েটা রাতে কেন বেরিয়েছে তার জন্য হয়েছে। মানে কখনো কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিছু হয় না, কারণ এটা হচ্ছে আমাদের হচ্ছে স্টিরিওটাইপ মাইন্ডসেট, স্টিরিওটাইপ যে বিলিফ সিস্টেম। মানে আমাদের তো এটা কি প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে, আর প্যাট্রিয়ার্কাল সোসাইটি মানে হচ্ছে মেল ডমিনেটিং। কারণ একটা মেল সে সবসময় কী করে, সে তখন ফিমেলকে কী করার চেষ্টা করে, ডমিনেট করার চেষ্টা করে। আর সেই ক্ষেত্রে যার জন্য আমাদের মেয়েদের উপর কী করে, তাকে যত রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়, ওটা কিন্তু কখনো ফিমেলের উপর, কখনো ওই মেল সবসময় কী করে, ফিমেলদের উপর রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়। একটা মেয়ে এই কেন জামা পরে এসছে, এই একটা মেয়ে কেন রাতে বেরোবে, একটা মেয়ে কেন রাতেবেলা পাবে যাবে ঘুরতে। আরে আমরা, তুমি যখন এখানে লিবার্টি ব্যাপারটা কথাটা আসছে, যেখানে আমরা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে আমরা আজকে বাস করছি, তা সেখানে আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে বাস করে, যেখানে আমরা সবাই আমরা বলি ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, এইসব কথাগুলো আমরা বলছি, কিন্তু বলার হলো, কিন্তু রিয়েল লাইফে কিন্তু এটা কিন্তু আমরা, দ্যাট ইজ নট ইন ভোগ। রিয়েল লাইফে কিন্তু দিস থিংস আর নট ইন ভোগ। তখন তুমি কি করছো, তখন তুমি যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেই স্টিরিওটাইপ থট প্রসেসই ইম্পোজ করে দিচ্ছ। আজকে তুমি দেখো কোথাও যে সেই ক্ষেত্রে আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটি এক্ষেত্রে বিশাল বড় একটা রোল প্লে করছে। আর তুমি যদি আগেকার দিনে রাজাকে দেখো, এখানে একটা তুমি যেটা বললে ধর্ষণটা কেন হচ্ছে, একটা হচ্ছে পারভার্টেড ডিজায়ার থেকে আসে, সব কিছু আসে আমাদের ডিজায়ার থেকে। মানুষ দেখবে যখন সেই ডিজায়ারটা, যখন আমি বললাম কাম ক্রোধ লোভ মোহ হিংসা, এবার সেই ডিজায়ারটা যখন একটা সার্টেন পয়েন্টে চলে যাচ্ছে, মানে সে তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, মানে সে তখন কি করছে, তার দেখো যতক্ষণ তুমি তোমার নিজের কনসান, তোমার যে কোনো অ্যাকশন তোমার কনসান দ্বারা চালিত হচ্ছে, তখন তুমি আপ টু দ্যাট তুমি সেই যে কর্মটা করছো সেটা সুকর্ম করছো, তোমার বিবেক দ্বারা পরিচালিত যেটাকে বলবো। যখন তোমার বিবেক আর কাজ করছে না, তোমার যখন ইনার কনসান যখন আর কাজ করছে না, তার মানে তখন তোমার থটের ক্ল্যারিটি চলে গেল। তখন তুমি কি করতে পারছো না, তুমি চিন্তা করতে পারছো না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তখনই তুমি কি করছো, তুমি সেই নিজেকে ইন্ডালজ করছো এই পারভার্সনে। অ্যাকচুয়ালি রেপটা কি, মানে ইউ আর ইন্ডালজিং ইন পারভার্সন। তাহলে তখন কি করছে, কারোর মানে তখন তুমি দেখতে পাচ্ছ না সে না বলছে কি হ্যাঁ বলছে, তখন তার উপর তুমি তখন এটা তুমি তার তখন যেটা পশুর মতো আচরণ করছো, ঠিক কি না? তাহলে সেই পশুর মতো আচরণটা তাহলে এখানে কি হচ্ছে, তার ইনঅর্ডিনেট গ্রিড, লোভ একটা হচ্ছে, ডিজায়ার আসছে, তাহলে এই সব জিনিসগুলো কি করছে, সে তাকে ওই জায়গায় ঠেলে দিতে বাধ্য করছে। আর এর জন্য আমাদের একটা এডুকেশন কিন্তু খুব ম্যাটার করে। সুচিত্রাদি, ধর্ষণ নিয়ে এত সুন্দর আপনি এটা ব্যাখ্যা করলেন, কিন্তু এই সাম্প্রতিকতম সময়ে মানে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি, শুনবো তোমায়তে দর্শকরা আপনাদের কাছ থেকে এটা নিশ্চয়ই শুনতে চাইবে, যে এই যে বাচ্চাদের মধ্যে তাদের যথেষ্ট বা সঠিক সময়ের সেক্স এডুকেশনের শিক্ষা নেই, যার ফলে বাচ্চাদের মধ্যে এই সেক্সটা যেন একটা ওপেন সেক্সের ব্যাপার হয়ে গেছে। আমি কি ঠিক বলছি? একদম তাই। কারণ এখনকার দিনে দেখো, আগেকার দিনে ছোটোবেলায় মানে আমরা যখন পড়েছি, আমি মনে হয় আমরা কখনো, যখন আমি বোধহয় ফার্স্ট পর্নোগ্রাফি দেখি আমি যখন ক্লাস 12-এ পড়ি, মানে আমি নিজে যখন ক্লাস 12-এ পড়ি তখন বোধহয় আমি ফার্স্ট পর্নোগ্রাফি দেখি, ঠিক কি না? কিন্তু এখনকার বাচ্চারা যখন ক্লাস 7 কি 8-এ পড়ে তখন তারা পর্নোগ্রাফি দেখে। কারণ হচ্ছে আমাদের এর জন্য দায়ী হচ্ছে মোবাইল, সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়া এমনভাবে এদের কাছে বা ছোটো ছোটো বাচ্চাদের কাছে এক্সপোজড, আর ওরা এই সমস্ত
জিনিসগুলো এতভাবে দেখে, মানে আমরা যেমন ধরুন একটা বয়সের পর গিয়ে আমরা সব কিছু দেখতে পেয়েছি বা আমরা জানতে পেরেছি, এখনকার বাচ্চারা কিন্তু সেই জায়গাটা না। এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি কি হচ্ছে, ওদের কাছে একটা দেবে 3-4 পড়ে, সে অলরেডি তার পর্নোগ্রাফি দেখা হয়ে যাচ্ছে, একটা 3-4 পড়ে। আচ্ছা, তার জন্য কি বাবা মা কিন্তু ক্যালাস, পেরেন্টস কিন্তু ভীষণভাবে ক্যারলেস। কারণ আমরা এর জন্য কিন্তু আমরা বাচ্চাকে দোষ দিতে পারি না, কারণ বাচ্চাকে দোষ দেওয়ার আগে বাবা মা। কারণ বাবা মা, আমি দেখেছি বহু ক্ষেত্রে বাচ্চা করছে কি দেখছে না দেখছে সেটা কিন্তু নয়। আর আরেকটা জিনিস, আমরা যখন বাচ্চা দেখছে তখন আমরা সঙ্গে সঙ্গে কী করি, বাচ্চাটার উপর আমরা কী করি, আমরা ইম্পোজ করে দিই, রেস্ট্রিকশন ইম্পোজ করে দিই, এই তুমি দেখবে না। এবার দেখবে ছোট বাচ্চাকে তুমি যখনই বারণ করবে, এই তুমি এই জিনিসটা দেখবে না বা এই জিনিসটা করবে না, তার তখন কিউরিসিটি অনেক বেশি বেড়ে যায়। আর সে তখন চেষ্টা করে সেটাকে আমি আরও বেশি করে দেখব। সে তখন দেখবে, বাচ্চাটা দেখবে, সে কিন্তু তুমি কিন্তু বোঝাচ্ছ না যে কেন দেখবে না, রিজনটাকে তোমাকে বলতে হবে, লজিক্যালি এক্সপ্লেন করতে হবে। তাহলে বাচ্চাটা যখন বুঝবে, র্যাশনালি সে যখন বুঝবে, তখন সে কিন্তু তোমাকে কিন্তু সেই জিনিসটাকে অনেক বেশি, সে তখন নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে। কারণ ট্রান্সফরমেশন, তুমি যদি একটা মাইন্ডের ট্রান্সফরমেশন একমাত্রই হবে সেখানে তুমি যদি বাচ্চার মাইন্ডকে প্রপারভাবে এনলাইটেনিং করতে পারো। যদি এনলাইটেনিং না করতে পারো তাহলে কিন্তু তুমি বাচ্চার মাইন্ডকে কখনো ট্রান্সফর্ম করতে পারবে না। তুমি শুধু রেস্ট্রিকশন ইম্পোজ করে দিলে, তুমি তাকে শুধু ডুজ অ্যান্ড ডোন্টস বললে, সেটাতে হবে না। তাকে না ওইসব বললে হবে না। আগে বাচ্চাকে তোমাকে দেখো, ফার্স্ট যেটা হচ্ছে সেক্স এডুকেশনটা আমাদের প্রথম কথা শুনলেই তো লোক আগে 10 হাত দূরে, হ্যাঁ এসব কোনো, দেখবে তুমি সামান্য জিনিস, তুমি যদি সেক্স কথাটা বলো পাবলিকালি, দেখবে সব, দেখবে এখনও দেখবে অনেকে মুখ নিচু করে, এই করে, এমন এদিকে ভাব দেখায় যে তারা যেন কিছু এই ব্যাপারে জানে না, কিন্তু এদিকে তারাই যে কী করছে, পারভার্সনটা বেশি করছে। তার মানে এই জায়গাটা একটা জিনিস, সেক্স এডুকেশনটা খুব দরকার। কারণ বাচ্চাকে আমি বলছি, আমাদের শরীরে যেটা হচ্ছে একটা হরমোন রিলিজ করে যেটাকে বলা থাকে তোমার ডোপামিন। সেই ডোপামিন হরমোন যেটাকে বলে নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে? এই নিউরো ট্রান্সমিটারের জন্য আমরা কি হয়ে থাকে, যখন তুমি বারবার পর্নোগ্রাফি দেখছো তখন তোমার ওটা কি করছে, সেক্সুয়াল ড্রাইভটাকে ওরা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার ডোপামিন এখানে একটা দারুণভাবে ফাংশন করছে। সে এবার তোমায় কি করছে, তখন তুমি এক্সাইটেড হয়ে যাচ্ছে, বডি তখন বিভিন্ন পার্টস এক্সাইটেড হতে থাকে। এবার তোমার যখন এক্সাইটমেন্ট বাড়তে থাকবে, আউট অফ এক্সাইটমেন্ট, তখন তোমার কী হবে, তখন আমরা কি দেখো, পশুরা কী করে, অ্যানিমালস কিংডমে কী হয় থাকে, সেক্সটা কী থাকে, ওটা অবাধ, মানে দে পারফর্ম রেস্ট্রিক্টেড সেক্স, ঠিক আছে? ওদের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই, কোনো রকম রেস্ট্রিকশন নেই, ওরা যেখানে অ্যানিমালস। কিন্তু আমরা তো অ্যানিমালস নই, আমরা হায়ার কনসিয়াসনেস আছে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে সুপিরিয়ার অফ অল বিংস, রাইট? হিউম্যান বিং ইজ দ্য সুপিরিয়ার টু দ্য অল বিংস, তাই তো? তাহলে আজকে আমরা যখন সেখানে অন্যান্য জাতি, কেন আমাদের একমাত্র হিউম্যান ইন্টালেক্ট আছে, যেটা কিন্তু অ্যানিমালসদের নেই। আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে চয়েস অফ অ্যাকশন, আর একটা হচ্ছে ইন্টালেক্ট, যেটা একমাত্র হিউম্যান বিংয়ের আছে। অন্য কোনো অ্যানিম্যালের ক্ষেত্রে বা আদার্স লিভিং স্পিসিসের ক্ষেত্রে তাদের কিন্তু নেই। এবার অ্যানিম্যালসরা কী চলে, ওরা ইমোশনে চলে বা ওরা ন্যাচারাল ইনস্টিংক্টে চলছে, ঠিক আছে? এবার সেটা হচ্ছে কি, ওরা কিন্তু ওদের মধ্যে সেই র্যাশনাল থিঙ্কিং পাওয়ারটা থাকছে না, ঠিক কি না? এবার তোমার মধ্যে যখনই তোমার ডোপামিন ফ্লো বাড়তে থাকবে শরীরে, তুমি যখন ওই পর্নোগ্রাফি দেখছো, ওয়াচ হচ্ছে, তখন তোমার মধ্যে কি থাকছে, ডোপামিন ফ্লো খুব ফাস্ট রেটে বাড়ছে, গ্রো করছে। এবার তখন তুমি এক্সাইটেড হচ্ছ, আর তুমি যখনই এক্সাইটেড হবে তখন দেখবে তোমার লজিক্যাল যে পাওয়ারটাতে, যেটা থিঙ্কিং, র্যাশনাল থিঙ্কিং পাওয়ারটা চলে যাবে। তখন তুমি কি যাচ্ছ, ইউ সাকাম টু ইমোশন, আর তখন তুমি কি করছো, ওই প্রহিবিটেড অ্যাকশনটা পারফর্ম করছো, নিষিদ্ধ কাজটা তখন তুমি করছো। তার মানে এখানে তাকে কিন্তু তোমাকে সাইন্টিফিক্যালি তুমি যদি ওকে বোঝাতে হবে যে দেখো, তুমি যদি এই জিনিসটা বারবার ওয়াচ করো তোমার মধ্যে ডোপামিন ফ্লো বাড়বে। এবার ডোপামিন ফ্লো বাড়লে তুমি এক্সাইটেড হয়ে যাবে, অ্যান্ড আউট অফ এক্সাইটমেন্ট তোমার কী হবে, তোমার লজিক্যাল যে থিঙ্কিং পাওয়ারটা, তোমার ইন্টালেক্টটা, সেটা কী হয়ে যাবে, ডরম্যান্ট হতে থাকবে, মানে ওটার পাওয়ারটা ডিপ্লিট করতে থাকবে। তাহলে যখন ওই পাওয়ারটা দিয়ে, তো আমাদেরকে উই হ্যাভ পারপাস অফ দ্য লাইফ ইজ টু হোয়াট, নো, রিটেন ইউর ইন্টালেক্ট অ্যাট এনি কস্ট। Purpose of the life is to what, no, retain your God gifted intellect. But তখন তুমি তোমার ইন্টালেক্টটা কি হয়ে যাবে, your mind will overpower your intellect, and once your mind will overpower your intellect, you are finished in the game of life. তখনই তুমি কি করছো, এই প্রহিবিটেড অ্যাকশন করছো। তো সেইগুলো বাচ্চাকে র্যাশনালি বোঝাতে হবে। তার জন্য আমার মনে হয় সেক্স এডুকেশনটা খুব দরকার। আজকে তুমি যদি দেখো বিদেশে এখনও তুমি দেখবে একটা মেয়ের যদি মেনস্ট্রুয়েশন হয়, ঠিক আছে, আমরা কি করি, একটা ছেলেকে কখনো সেটা জানতেই দিই না,
কিন্তু আমাদের যদি একটা ছেলেকে, বাচ্চা ছেলেকে যদি ছোটবেলা থেকে সেভাবে ট্রেন করা হয়, একটা সেই ছেলেই কিন্তু একটা মেয়েকে ফার্স্ট হেল্প করতে পারে। এটা তো একটা ওই situation-এ। ন্যাচারাল প্রক্রিয়া। ন্যাচারাল বায়োলজিক্যাল, দেখো বায়োলজিক্যাল এটা একটা চাহিদা বলতে পারো, বা যাই হোক বায়োলজিক্যাল তোমার মানে ইভেন্ট বলতে পারো। তো সেই জায়গাটা থেকে আজকে বাচ্চাটাকে কি করতে পারে, বাচ্চাটাকে আমরা যদি ঠিকভাবে ট্রেন করি, সে কিন্তু একটা মেয়েকে রেসপেক্ট করতে পারে সব জায়গা থেকে। তুমি যদি দেখো বিদেশে দেখবে একটা মেয়ে যখন ছোট খোলামেলা জামা কাপড় পরে, তখন দেখবে সেই মেয়েটার দিকে কেউ ফিরেও তাকায় না। ফরেন কান্ট্রিতে আমি মনে আছে, আমি তাহলে বলি আমার বেশ কিছু ফরেনার ফ্রেন্ডস আছে, ঠিক আছে, সে স্কটল্যান্ডে থাকে মেয়েটা। আমি আপনাকে এই প্রসঙ্গেই আসতে চাইবো আমার তৃতীয় প্রশ্নে, যে খোলামেলা পোশাক পরিচ্ছদের সঙ্গে সংযুক্ত করে আপনি যদি বলেন, অনেকেই সেটা খুব পছন্দ করে না, বিশেষ করে আমাদের এই সমাজে। আপনি নিজেও আজকে এই শোতে একদম খোলামেলা পাশ্চাত্য পোশাকে, অনেকেই ওটা ভাবেন যে এটা খুব খারাপ। আবার কিছু জনের কথা আপনি বলছেন যে যারা ওই ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, তারা হয়তো অনেক কিছু দেখতে পাওয়ার আশায় অনেক চেষ্টা করেন। এটাকে কিভাবে দেখেন? দেখো, শেক্সপিয়ার একটা দারুণ কথা বলেছে, নাথিং ইজ গুড, নাথিং ইজ ব্যাড, হোয়াট ইউর মাইন্ড মেক্স ইট সো। ঠিক কি না? তার মানে কোনোটাই ঠিক নয়, তোমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে সেটা আমার কাছে আবার ভুল মনে হচ্ছে। আবার আমার কাছে যেটা, আজকে তুমি যদি একটা কোনো, ধরো তুমি ম্যাডোনা বা কি বলে সাকিরা, এদেরকে তুমি যদি এখন শাড়ি পরাও, ওরা শাড়িটা পরবে, একদিন পরবে, দুদিন পরবে, ওরা কিন্তু ওইটাতে কমফোর্টেবল নয়। কারণ ওরা যে ছোটোবেলায় যে পরিবেশে, এনভায়রনমেন্টে বড় হয়েছে, সেখানে ওরা কিন্তু ওয়েস্টার্ন পোশাক পরেই বড় হয়েছে। আবার আমাদের এখানকার যে একটা মেয়ে, সে দেখবে সবসময় কী হয়েছে, সে শাড়ি পরেই অভ্যস্ত। ঠিক কি না? তাহলে আমাদের এখানে যে মেয়েটা, সেই মেয়েটা সে শাড়িতেই ছোটোবেলা থেকে সে কিন্তু অভ্যস্ত হয়েছে। কিন্তু তুমি আবার ফরেন কান্ট্রির যে মেয়েগুলো দেখো, তারা কিন্তু, আমি সেটাই বলছি, এবার আমার যে ফ্রেন্ডসরা রয়েছে, ধরো সে স্কটল্যান্ডে থাকে বা এতে থাকে, নেদারল্যান্ডে থাকে, তারা যখন আসে, এবার তারা তো সেই একদম স্কিম্পি ক্লোথস পরছে, ছোট, ঠিক আছে, ভীষণ। এবার আমার মনে আছে ওর সাথে আমি বেরিয়েছি, এবার ওদের তখন, আমি এটা অনেক আগের কথা বলছি, এটা প্রায় আমি 2000 ধরো মানে 2000-এর আগের কথা বলছি, 98-এর কথা বলছি। তা তখন আমার মনে আছে তখন তো আমাদের এই এখন যেমন আমাদের ধরো এইগুলো হয়েছে, শপিং মল হয়েছে, ট্রায়াল রুম রয়েছে, এবার তখন তো আমাদের এখানে তো ওপেন মার্কেট, আমাদের এখানে তো ওরকম ট্রায়াল রুম বা এ তো ছিল না। এবার সেখান থেকে আমার মনে আছে ও বলছে যে এখানে, ও তখন বলছে আমি ড্রেস চেঞ্জ করতে, আমাদের কান্ট্রিতে তো ট্রায়াল রুম আছে, তার মানে ওরা তো ডেভেলপ কান্ট্রি, আমরা তো ডেভেলপিং কান্ট্রিতে থাকি না, তখন সেই মোমেন্টে বলছি। তা ও তখন বলছে তাহলে আমি তো, ও না, ওদের তো সেরকম ব্যাপার না, ও ঠিক কী করছে, ওই মার্কেটে গিয়ে ও ডাইরেক্ট চেঞ্জ করবে বলে ড্রেস খুলতে যাচ্ছে রাস্তার মধ্যে, ঠিক আছে। ও ভাবছে যে, আর তখন তো আমি তখন বলছি, হোয়াট আর ইউ ডুইং, ডোন্ট ডু অল দিস থিংস, অ্যান্ড ফার্স্ট অফ অল that area was not safe for you, no? So I made her understood that if you do all these things, you will be in problem, the boys are looking at you, so it's better not to do all these things. Then she said, no, why in our country to we do, because তার মানে বুঝলাম ওদের কান্ট্রিতে এগুলো কি আছে, এগুলো কেউ ফিরেও তাকাবে না, ওদের কান্ট্রিতে এই জিনিসগুলো কেউ ফিরেও তাকাবে না। কারণ আজকে একটা আমি দেখেছি, ওদের মেয়েরা যদি ছোট ড্রেস পরে যায়, এতে যায়, তাহলে দেখবে সেখানে তুমি কি হবে, সেখানে কিন্তু কেউ ফিরেও তাকাচ্ছে না, ঠিক কি না? আজকে তোমাকে আমি সিম্পল বলছি, আজকে কলকাতা দেবে পার্ক স্ট্রিট এরিয়াতে অনেকে ছোট ছোট ড্রেস পরে ঘোরে, দেখবে কেউ অত ফিরেও তাকায় না। কিন্তু তুমি একটু মফস্বলের দিকে যাও, তখন তুমি যদি একটু ছোট ড্রেস পরো, তখন দেখবে বাবা, সে যেন তুমি মহাভারত পুরো অশুদ্ধ করে ফেলেছো। তুমি সেই ক্ষেত্রে কি করছো, ওরা ভাবছে যে আমরা কিন্তু মহাভারতটা কি করছে, আমরা অশুদ্ধ করি, মানে ওদের ঠিক ধারণাটাই এরকম এসে গেল যে মানে কি পড়েছো তুমি জানো, মানে এরকম ব্যাপার। কারণ আমাদের এখানে আমরা যে থট প্রসেসে বড় হই, কারণ ছোটোবেলা থেকে আমাদের বেঙ্গলিদের একরকম থট প্রসেস, আবার দেখবে বিহারিদের একরকম থট প্রসেস, আবার দেখবেন সাউথ ইন্ডিয়ানদের একরকম, যে পরিবেশে বড় হচ্ছে তাকে না বদল না, যে পরিবেশে সেখান থেকে সেই জিনিসটাকে অ্যাডপ্ট করছে। আজকে আমাদের এখানকার কোনো বাঙালি মেয়ে কিন্তু সাউথ ইন্ডিয়ানের মতো করে সাজবে না, ওরা কিন্তু রোজ দেখবে মাথায় ফুল লাগায়, আমাদের বাঙালি মেয়েরা কি রোজ মাথায় ফুল লাগাবে? মাথায় ফুল লাগাবে না। ঠিক তেমনি এটা তোমাকে বুঝতে হবে, এক একজন এক একটাতে কমফোর্টেবল। তাহলে সুতরাং তোমার কাছে যেটা মনে হচ্ছে শাড়িটাই ঠিক, আর ওর কাছে ওয়েস্টার্নটা খারাপ, সেটা রং কথা। আর দেখো, তুমি এক্সপোজ ড্রেস পরা আর কাউকে এন্টাইজ করা, কাউকে প্রভোগ করা, দুটোর মধ্যে আলাদা ব্যাপার থাকছে। ধরো আমি আমার মতো ওয়েস্টার্ন ড্রেস পরে বসে রয়েছি, সেটা আলাদা। আর আমি যদি কাউকে প্রভোগ করি, যাকে এন্টাইজ করা যায়, তখন সেটা রং। এবার তুমি আমার ড্রেস দেখে তোমার মধ্যে কি রিয়াকশান হচ্ছে, তোমার কি রেসপন্স, সেটা তোমার ব্যাপার।
ঠিক কি না? সেটা যে পড়ছে সে সে তো আই রিমেন আনএফেক্টেড। হোয়াট ইউ আর থিঙ্কিং, হাউ ইউ আর রিয়াক্টিং, হাউ ইউ আর রেসপন্ডিং ইজ আপ টু ইউ। I remain unaffected. If I would have provoked you, then you can say that you are doing wrong. রাইট। বুঝতে পেরেছো তো? তাহলে তাহলে পোশাকটা আমার মনে হয় না কারোর কোনো কান্ট্রিতে, কারণ আমরা স্বাধীন দেশে বাস করি, সেখানে কোনো রকম পোশাকের উপর রেস্ট্রিকশন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি কখনোই এটা পছন্দ করি না। আমার মনে হয় সমস্ত মেয়ে মানে ওপেন ড্রেস পরা উচিত, কারণ আমি কাউকে জোর করে বলবো না, মানে যার মন চাইবে সে পরতেই পারে, তাই বলে তার উপর কখনো রেস্ট্রিকশন কখনোই আনা উচিত নয়। কারণ ড্রেস কখনো কাউকে করা উচিত, তুমি যদি প্রভোগ করো তখন সেটা রং, তুমি যদি কাউকে এন্টাইজ করো সেটা রং। এরপরে একটুখানি অন্য প্রশ্নে আসি। এই এত কিছু আলোচনা হচ্ছে, এর মাঝে বিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার আমাদের সমাজে, বিশেষ করে সম্পর্ক যখন একটা পরিণতির মধ্যে বা একটা সম্পর্ক একটা নামের মধ্যে বাধা পড়ে, সেটাই বিয়ে। কিন্তু দেখা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ এই সাম্প্রতিকতম সময়ে ভীষণভাবে বেড়ে গেছে, এবং বিভিন্ন তথ্য, বিভিন্ন সার্ভে বলছে যে ভুল বোঝাবুঝি, বনিবনা না হওয়া, হঠাৎ করে সম্পর্ক থেকে দুজনের কমিটমেন্ট থেকে আলাদা হয়ে যাওয়া, এই প্রবণতা কেন বাড়ছে সুচিত্রাদি? আচ্ছা শোনো, একটা কথা বলি, আমি আগে বিয়ের কনসেপ্টটা আসছে, তুমি আমার বিয়েটা তুললো, এটা অনেকেই জানে না। এটা ফার্স্ট, আগে কিন্তু কোনো বিয়ের কনসেপ্ট ছিল না। মানে ফার্স্ট তুমি যদি বলো, মানে তখন কিন্তু মানে যেটা আমি বললাম, মানে সেক্সুয়াল রিলেশনশিপ ওয়াজ আনরেগুলেটেড অ্যান্ড প্রমিসকিউয়াস, মানে সোসাইটিতে এরকম একটা ব্যাপার ছিল। এটা ফার্স্ট হয় মহাভারত বলছি চাণ্ডক্য উপনিষদে রয়েছে। এটা হচ্ছে অনেকে ছান্দোগ্য বলে, অনেকে চান্দক্য বলে, আই ডোন্ট নো এক্স্যাক্ট টার্ম। দ্য চান্দোগ্য উপনিষদে এখানে একটা খুব সুন্দর স্টোরি আছে। সেটা হচ্ছে উদালাকা, হি ওয়াজ আ সেজ, ঠিক আছে, and he was in pursuit of knowledge. He's a great sage, Vedic sage. Udalaka was a great Vedic sage. তা ওর যে ছেলে ছিল, সেই ছেলে ছিল শ্বেতকেতু, ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, and he was almost 10 years old, and he saw his father was performing, actually not performing, his father was offering the oblation to the sun god, and his mother was sitting next to the father, and he was the pouring water in the কমল ডুল। দেখবে যারা পুজো করে, একটা দেবে কমল ডুল বলে একটা জিনিস থাকে, দেবে ওইটার মধ্যে দেবে। ওর মা কি করছে, জলটাকে নিয়ে ওখানে she was supplying the water in the কমল ডুল, and that father was offering the water to the sun god, his oblation, as oblation. And that time, after that, another Brahmin came, and the Brahmin, when he came, he found her, that lady, very attractive. Then he made a proposition for the sexual relationship, and the lady, she was readily agreed. মানে যার মাকে যখন বললো যে, আর বাচ্চাটা বসে রয়েছে, 10 বছরের বাচ্চা, ঠিক আছে, তার শ্বেতকেতু, মানে বাচ্চাটার নাম হচ্ছে শ্বেতকেতু। তা সে দেখছে, আমার মা দেখলাম রাজি হয়ে গেল, বাবা বসে প্রেয়ার করছে আর মা দেখলো রাজি হয়ে গেল। তখন ও বললো কি যে, এবার মা দেখলো চলে গেল, বাট হি ডিডন্ট লাইক দিস থিং। হি টোল্ড হিজ ফাদার, আচ্ছা, why did you allow mother to go with that Brahmin? See, his father said, this is the rule of our land, this is the rule of this land, so she can go. But she didn't accept. She wanted his parent will be with him only. তখন ও কি করলো, ও দেখলো যে এই জিনিসটা আমি মানতে পারলো না মন থেকে। ও বললো কি যে, না, আমার মা কেন অন্য লোকের সাথে গেল, ঠিক আছে। তখন থেকে ও কি করলো, ও কিছু প্রিন্সিপালগুলো কি করতে লাগলো। পরবর্তীকালে ও যখন বড় হলো, তখন ওর বাবার সাথে কি করলো, কিছু ওই ম্যারেজ প্রিন্সিপালটা কোট করলো, ঠিক আছে, যেটা থেকে ম্যারেজ কনসেপ্টটা আসতে লাগলো। যে মানে তুমি যখন কারোর সাথে থাকবে, তুমি তারই হয়ে থাকবে, মানে ফ্যামিলি ব্যাপারটা, কনসেপ্টটা সেটা আসতে লাগলো, ঠিক আছে। মানে ম্যারেজ ইনস্টিটিউশনটা আস্তে আস্তে ও এস্টাবলিশ করলো। এবং সেখানে ওই সময় কিন্তু শ্বেতকেতু কিন্তু ভীষণভাবে কি ছিল, হি ওয়াজ নট প্রেজুডিস অ্যাট অল। মানে ও কিন্তু আমাদের এখানে এখন কি হয়, মানে হিন্দু ম্যারিটাল অ্যাক্টে দেখবে
মেয়ের ক্ষেত্রে কিন্তু দোষটা হয় না, ছেলের ক্ষেত্রে হয়। যদি মেয়ে যদি অ্যাডাল্ট্রি প্র্যাকটিস করে তাহলে মেয়ের ক্ষেত্রে কিন্তু দোষটা হয় না, ওটা ছেলের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, যে সেই ছেলেটাকে কিন্তু পানিশমেন্টটা হয়ে থাকে। কিন্তু সেই সময় ও কিন্তু ছেলে মেয়ে উভয় জেন্ডারকে কিন্তু কি করেছিল, বলেছিল এটা কিন্তু অ্যাডাল্ট্রি, প্র্যাকটিসিং অ্যাডাল্ট্রি ইজ হোয়াট নো, ইট ইজ আ হিনিয়াস ক্রাইম। ওটাকে কি করে হি ফরবিড অ্যান্ড মেড দ্য অ্যাডাল্ট্রি হোয়াট নো ব্যান্ড। সেই সময় উপনিষদের কথা বলছি, সেখান থেকেই ম্যারেজ কনসেপ্টটা আসছে, বিয়ে। ঠিক আছে। শ্বেতকেতুর গল্প অনেকেই হয়তো জানে, এটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ বা চান্দোগ্য উপনিষদে, এটা হচ্ছে শ্বেতকেতুর ওই গল্পটা অনেকে জানে, আবার অনেকে জানেও না, তাদেরকে আমি বললাম। সেখান থেকে বিয়ের কনসেপ্টটা আসছে। এবার পরবর্তীকালে তখনকার দিনে কি হলো, মানে এবার কি হয়ে গেল, হয়তো তুমি কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপলের সাথে, তখনকার দিনে পলিগ্যামি প্র্যাকটিস করা হতো বা পলিঅ্যান্ড্রি প্র্যাকটিস, মানে দেখবে দ্রৌপদী, মহাভারতে দেখবে কিছু মেয়ে দেখবে যেমন গান্ধারী, দ্রৌপদী, তারপর বলো কুন্তী, এই সময় দেখবে মেয়েদেরকে একটা আলাদা পজিশনে দেখা হতো, ঠিক কি না। গঙ্গারও কিন্তু সেই সময়ই হলো, মানে সেই সময় মহাভারতের টাইমে এদের একটা আলাদা লেভেল ছিল, ঠিক আছে। মেয়েদের কিন্তু ইভেন সেক্সুয়াল পারফরমেন্সের ক্ষেত্রে তাদের প্রায়োরিটিটাই আগে দেওয়া হতো। সেই সময় মেয়েদের কিন্তু কি ছিল, প্রচণ্ডভাবে একটা আমাদের সোসাইটিতে একটা দারুণ পজিশন ছিল। কিন্তু পরবর্তীকালে কী হতে থাকে, এদের একটা ডিগ্রেডেশন হতে থাকে, আর সেই সোশ্যাল ডিগ্রেডেশনটা এখন বর্তমানে হয়ে এসছে। এবার সেটার ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এবার তারপরে সেখানকার ওরা ছিল পলিঅ্যান্ড্রি, যেমন হচ্ছে আজকে দ্রৌপদী ছিল পলিঅ্যান্ড্রি, 1টা থেকে 5টা বিয়ে করতে পারত। তারপর দেবে একই নারীর একাধিক পুরুষের সাথে সে বিয়ে করতে পারতো, এবং ছেলেও ক্ষেত্রে পলিগ্যামি ছিল। এবার পলিগ্যামিটার কনভার্টেড হলো কি, সে মোনোগ্যামিতে, যেটা এখন রয়েছে, অ্যাট এ টাইম ইউ ক্যান হ্যাভ অনলি ওয়ান ওয়াইফ অর ওয়ান হাজব্যান্ড, যেটা হচ্ছে মোনোগ্যামি। এখন কিন্তু আমাদের এটা পলিগ্যামি ব্যান্ড করে দিয়েছে। এইবার এখন মোনোগ্যামিতে কি হয়, আমি সেটা আসছি। তুমি যখন কোনো জিনিসের সাথে একসাথে যখন অনেক দিন থাকবে না, সেটা তখন কি হয়ে থাকে, ল অফ ডিমিনিশিং রিটার্ন ফাংশন করে, ইকোনমিক্সের ভাষায় যদি বলি, ইন সাকসেসিভ কন্ট্যাক্ট দ্য ভ্যালু ডিক্রিজেস, রাইট, আর ল অফ ডিমিনিশিং রিটার্ন ফাংশন করতে থাকে। যেমন আমি আর একটু ভালো কথা বলি, when the mango comes in the season, first in the season, a moderator will shut up his eyes and will have the mango to his heart content. He will say, oh, what a lovely mango, and he will have the mango to his heart content. But when he continuously have the mango, and by end of the season a moderator to offer a mango, he will shut up his eyes and he will say, I have had enough. Understood? So বারবার মাম খাওয়ার পর কি হতে থাকে, ল অফ ডিমিনিশিং রিটার্ন ফাংশন করতে থাকে। সিমিলারলি তুমি দেখবে এক জামা যদি অনেক দিন পরে থাকো, তখন আস্তে আস্তে কী হয়ে থাকে বলো তো, জামাটা তখন নোংরা হয়, ওটা স্টিঙ্ক করে, তাই তো। তখন তুমি চেষ্টা করবো আমি এটাকে চেঞ্জ করতে চাইবে, ঠিক। তেমনি রিলেশনশিপের ক্ষেত্রেও ছেলেরা বলো মেয়ে বলো, যখন অনেকবার কী হয়ে থাকে, এখানে একটা ব্যাপার থাকে, আমরা কী হয়ে থাকে, আমরা একে অপরের ডিসলাইকের রেসপেক্ট করি না। প্রত্যেকের একটা ডিস্টিংক্ট লাইক থাকে, একটা ডিস্টিংক্ট ডিসলাইক থাকে। একটা মেয়েরও যেমন লাইক ডিসলাইক থাকে, একটা ছেলেরও কিন্তু। এবার ধরো আমরা কি করি, আমার লাইক ডিসলাইকটা অন্যের উপর চাপিয়ে দেয়, ইম্পোজ করে, উই পুট কন্ডিশন অন আদার্স। দেখবে একটা বলে না, আমার মা ভালো, তোমার মা খারাপ, ঠিক আছে, মানে এটা হচ্ছে। আর বিশেষ করে তো আরেকটা, এখানে যখন বিয়ের ক্ষেত্রে হয়ে আসছে, সেখানে কিন্তু শাশুড়ি তো বৌমার তো রোল একটা, মানে মাদার ইন ল অ্যান্ড ডটার ইন লস প্রবলেমস আর দ্য ইউনিভার্সাল প্রবলেম, রাইট। এটা যে কোনো বাড়িতে, এটা আমাকে আলাদা করে বলতে হবে না, এটা হচ্ছে কারণ দেখবে মাদার ইন ল ক্যানট টেক দ্য ডটার ইন ল অ্যাজ ওন ডটার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য ডটার ইন ল ক্যানট অ্যাকসেপ্ট দ্য মাদার ইন ল হিজ ওন মাদার, সিম্পল থিং। তাহলে এখানে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং জন্য আজকে এই টোটাল ইনস্টিটিউশনটা কোল্যাপস করে। তুমি তাহলে কী করছো, আমরা একের উপরে কন্ডিশন ইম্পোজ করছি, সেকেন্ড কী করছি, আমরা লাইক ডিসলাইক ইম্পোজ করে দিচ্ছি। এবার প্রত্যেকটা সোল আমরা কী চাই, আমরা ফ্রিডম এনজয় করতে চাই, স্বাধীনতা। ধরো আজকে আমি একটা কথা বলছি, আমি যেমন ওয়েস্টার্ন ড্রেস পরি, ফার্স্ট অফ অল আমি ভীষণভাবে ওয়েস্টার্ন ড্রেস পরি। এবার এখন আমার যদি বাঙালি কোনো বাড়িতে বিয়ে হয়েছে, তাহলে আমার মোটামুটি আমার মনে হয় না সেই বাড়িতে আমি 2 দিন থেকে 3 দিনের বেশি আমি সংসারে থাকবো বলে। কারণ হচ্ছে আমি তো, কারণ আই ক্যান নট বি অ্যাট দ্য বেক অ্যান্ড কল অফ আদার্স, কারণ আমার অ্যাটিটিউড আলাদা।
ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যার ক্ষেত্রে আমি বলছি, এবার তারা তো তাদের লাইক ডিসলাইক তো ইম্পোজ করবে না, কারণ আমি আমার লাইক ডিসলাইক সেটা তো চলবে না, হয়তো আমি বুঝতে পারবো, কিন্তু এবার সে যখনই করতে চাবে, এবার আমি কি, আমার ফ্রিডমটা তো কার্ভ হচ্ছে। ওয়ান্স ইউর ফ্রিডম ইজ কার্ভড, you will not stay in that place, you want to come out from that place, ঠিক কি না? তার মানে তুমি কিন্তু ওই জায়গাটাতে আর থাকতে চাইবে না। কারণ ধরো আজকে তোমার বউ তোমাকে বলছে এই তুমি এটা করবে না, তুমি ধরো তুমি রোজ রাতে একটু করতে, ধরো ডিস্কো যাচ্ছ, তোমার বউ তোমাকে কিছুতেই একদিন বারণ করলো, দুদিন বারণ করলো, you desire, you want to go to the night club in the night, but your wife is constantly preventing you to get there. তাহলে তোমার একবার once your desire is curbed, is okay, restricted is okay, but continuously then তোমার মাইন্ডে কি হতে থাকবে, অ্যাজিটেশন, অদম্য জেদ চাপবে, একটা রাগ হবে। and once the anger mounts on you, একবার see, once you get angry it's okay, but when the anger mounts on you, then what happen, that leads to delusion, and finally the entire institution of marriage collapses. সেটাই হচ্ছে এখন। সেটাই হচ্ছে। তার মানে এটা তোমাকে একটা বুঝতে হবে, একটা দেখো দুজনের তো আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি তো সেম থাকে না, কারণ দেখো অনেক সময় মেয়ে আর ছেলে দুজনেই যদি হাইলি কোয়ালিফাইড হয়, হাইলি এডুকেটেড হয়, অ্যান্ড দেখবে মেন রিলেশনশিপ হয় থটের ওয়েভ লেন্থে, শরীরে কিন্তু হয় না। একটা রিলেশনশিপ হয় কিন্তু থটের ওয়েভ লেন্থে, চিন্তা ভাবনা, শারীরিক আকর্ষণে নয়। দেখো শারীরিক অবশ্যই আছে সেক্সুয়াল, বাট সেক্সুয়ালটা কি একটা সার্টেন টাইম অবধি থাকে। মেন একটা তুমি রিলেশনশিপ কিসের উপর থাকে, বেস করে থাকে থটের ওয়েভ লেন্থে, বলে না বার্ডস অফ দ্য সেম ফেদার আর ফ্লক টুগেদার, মানে যার যদি তোমার একই ক্যাটাগরির চিন্তা ভাবনা হয় তখন তুমি ওদের সাথে ম্যাচিংটা হয়, তখন থাকে। আর যদি থটের ওয়েভ লেন্থ যদি না হয়, দেখো শরীর তো অনেকের কাছে পাবে, কিন্তু সেইটা তো আর থাকতে পারছে না, না ঠিক কিনা, সে তখন বেরিয়ে যাচ্ছে। রিলেশনশিপটা পুরোটা হচ্ছে থটের ওয়েভ লেন্থ, সেই থটের ওয়েভ লেন্থ যদি ম্যাচ না হয়েছে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, তাহলে ম্যারেজ টেকা মুশকিল। আর সেটাই এখন হচ্ছে, মানে এখনকার দিনে আরেকটা জিনিস, মানুষের খাবারের খাদ্যাভ্যাস, যেটা মানুষ যে ধরনের খাবার খাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি তামসিক খাবার। দেখবে ওরা নন ভেজিটেরিয়ান, সমস্ত নন ভেজ ফুড ইনটেক করছে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসি। আপনি তামসিক খাবারের কথা বললেন, মানে মাছ মাংস এই ফুড হ্যাবিট যার রয়েছে, বিশেষ করে বাঙালি, মানে মাছে ভাতে বাঙালি কথাটাই রয়েছে, মানে তারা এই মাছ মাংস খাচ্ছে বলেই কি তামসিক খাবার খাচ্ছে? অবশ্যই, কারণ হচ্ছে আমি খাবারটা একটা বলি, দেখো ফুড হ্যাজ ইম্প্যাক্ট অন আওয়ার থট টেক্সচার। কারণ আমি এটা কীভাবে কোনো ধর্মগ্রন্থে কিন্তু কোথাও খাবারের কিছু বিধিনিষেধ নেই, না গীতাতে বারণ আছে, না তোমার কি বলো না বেদে বারণ আছে, না তোমার কি বলে যে কোনো জায়গায়, মানে খাবারের কোনো, না কোরআনে বারণ আছে, না বাইবেলে বারণ আছে, কোথাও কিন্তু নেই। দেখবে অনেক জায়গায় দেখো ফুড ইজ ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু ইস জিওগ্রাফিক্যাল লোকেশন, ক্লাইমেট অ্যান্ড স্ট্র্যাটেজিক লোকেশন, ক্লাইমেট অ্যান্ড অ্যাভেবিলিটি। লাইক সাপোজ ইন বেঙ্গল, rice is cultivated in abundance, and the whole entire state is crisscrossed by the rivers. So a huge quantity of fish are caught every day. So that is why our staple foods are rice and fish. Now when you go to the Punjab, the same rice and fish are replaced by the wheat and rajma, chawal, all these things. Now once you go to the Gujarat, this food is replaced by millet crops, right? Because millets are grown in abundance. Now when you go to the polar area, polar region, so none of these foods are available over there. If you want to survive, then you have to eat you have to eat the flesh of the cod, walrus, then tell me that walrus and বলো না যেগুলো মাছগুলো ছোট ছোট যেগুলো cod, walrus, all this type of fish you have to, মানে আপনি বলছেন ওখানে যেটা অ্যাভেবিলিটির উপর ডিপেন্ড করছে। নন ভেজ খাবার ছেড়ে যারা নিরামিষাশী বা নিরামিষ খাবার খাচ্ছেন, তাদের সম্পর্কের মধ্যে প্রভাবটা কি কম পড়বে? কিছুটা হচ্ছে, আমি বলছি, মানে ফ্রিকোয়েন্সিটা আমি বলছি। আপনি তো একটু আগেই বললেন যে এই যে দ্বন্দ্ব চিন্তা ভাবনার মধ্যে যখন একটা কনফ্লিক্ট আসছে, এবং গীতাতে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা রয়েছে যে দ্বন্দ্বাতীতং গগন সদৃশম, কোথাও না কোথাও দ্বন্দ্বের উপর আমাদেরকে উঠতে হবে। সেটা কিভাবে সম্ভব? খাদ্যাভ্যাসে পরিবর্তন করলেই সম্ভব? না, সেটা আমি বলছি, আসছি। এবার সেখানে কি হচ্ছে, খাবারটা ধরো, তার মানে খাবারে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। এবার যেটা যেখানে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে তুমি সেটাই নিচ্ছ। এবার এখন হচ্ছে গ্লোবাল মার্কেট, সব কিছু এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, সব কিছু অ্যাভেলেবেল। এবার তুমি দেখো বেদে একটা কথা বলা হচ্ছে,
বেদে কি বলছে, লিভিং উইল লিভ অন লিভিং, মানে তুমি যদি সজীব বস্তু হও, তুমি সজীব বস্তু ভক্ষণ করেই বেঁচে থাকতে হবে। ধরো তুমি আজকে একটা মুরগিকে মারলে, কিন্তু মুরগিটাকে মারার সাথে সাথেই তোমাকে কুক করে খেতে হবে, তুমি 10 দিন পরে কিন্তু খেতে পারবে না। ইউ ক্যানট টেক ইট আফটার 10 days, বিকজ ইফ ইউ থিঙ্ক দ্যাট আই উইল কুক ইট আফটার 10 days, দেন দ্য রটেন উইল হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউর বডি, রাইট? আবার অ্যাট দ্য সেম টাইম তুমি যদি মনে করো প্রিজারভেটিভ দেবো, তাহলে প্রিজারভেটিভ কি না, কার্সিনোজেনিক, ঠিক আছে, ওটার অলসো ব্যাড ইফেক্ট, তাহলে দুটোতেই রয়েছে, মানে বলছে তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে তোমাকে ফ্রেশ খেতে হচ্ছে। এবার অন্য অ্যানিমেলসদের ক্ষেত্রে যদি দেখো, তারও বাঘ ফ্লেশই খাবে, বাঘ কিন্তু কখনো ঘাস পোতা খাবে না। আবার ওইদিকে কাউ উইল ইট অনলি grasses, vegetables, all these things. It will not eat the flesh because their life is designed like that way. ওদের লাইফটা কি হচ্ছে, ওইভাবেই ডিজাইন করা হচ্ছে, ওরা কিন্তু ওই জিনিস কখনই নেবে না। বাট ওয়েন ইট কামস টু হিউম্যান বিং, ইউ অ্যান্ড আই হ্যাভ দ্য চয়েসেস, ample choices to be vegetarian or not to be vegetarian. You and I have the choice, no other animals have the choice. Today I can take the paneer, I can take the fruits, I can take the meat, I can take the rice, I can take the chapatis. We have ample choices, right? But now when you are going to make choice, you have to make, your life is all about making correct choices. Once you make the wrong choice, you have to suffer. এখানে নিউটনের থার্ড ল কিন্তু একটা প্লে, নিউটনের থার্ড ল আমি মনে হয় কাউকে বলতে হবে না, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ঠিক আছে? এবার এটা দিট উইল কাম ইন টু প্লে। এবার সেটা কিভাবে করছে, সেটা হচ্ছে দেখো, ফার্স্ট যেটা, তুমি যখন খাবারটা খাচ্ছ, দেখো এটা হচ্ছে তামসিক খাবার যেটা ঢুকছে, দেখো আমাদের দিস ওয়ার্ল্ড ডাজ নট আন্ডারস্ট্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ, ইট আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি, ইট ওয়েদার ইট ইস আ পজিটিভ অর ইটস নেগেটিভ। দেখবে অনেক সময় তুমি দেখবে বসবে, দেখবে যাদের বাড়িতে কুকুর আছে, কুকুর দেখবে, যারা দেখবে কুকুরকে ভালোবাসে না, ওরা দেখবে ঠিক বুঝে যায়, ওরা দেখবে এসে তোমার দেখবে পাউন্স অন ইউ, ওকে, দে ওয়ান্ট টু গেট প্যাট ফ্রম ইউ, নো? সো ওরা চাইবে যে তোমার কাছে, মানে অ্যাফেকশনটা চায় তোমার কাছ থেকে, ওরা বুঝেই যাবে, অ্যাটেনশন অ্যাফেকশন দে ওয়ান্ট ফ্রম ইউ। বাট দেখবে যারা কুকুর পছন্দ করে না, ওরা ঠিক দেখলেই কিন্তু ওরা বুঝে যায় যে এরা কি ডগ লাভানো, ওদেরকে ওরা দেখেই দেবে তেড়ে যাবে। তার মানে এটা কেন হচ্ছে, ওরা কি করে বুঝছে? ভাইব্রেশন, একটা ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন, ঠিক আছে? তার মানে তুমি কিছুর কাছে গেলে দেখবে তুমি পজিটিভ পাচ্ছ, আবার কিছুর কাছে গেলে নেগেটিভ পাচ্ছ। এবার তুমি দেখো এই অ্যানিমালসগুলো যখন স্লটার হাউসে থাকে, ওদের স্টেট অফ মাইন্ড কি থাকে? ফিয়ার, ঠিক কি না? তারপর হ্যাঁ, মাই ফ্রেন্ড ইজ বিং কাট ওভার দেয়ার, স্লটার দেয়ার, সো নেক্সট ডেথ, পেইন, bloodshed, and the person who's selling the meat, his intention is to earn money. তার মানে কি থাকছে, আমি এখান থেকে গ্রিড। সো when it comes to your plate, তুমি বলছো এটা কি, এটা আমার সোর্স অফ প্রোটিন, ডেফিনেটলি প্রোটিন, বাট প্রোটিনের সাথে তোমার কি কি ঢুকছে? ফিয়ার, গ্রিড, ডেথ, ভায়োলেন্স, পেইন, এগুলো ঢুকে যাচ্ছে, এই ভাইব্রেশনটা ঢুকছে। কোয়ান্টাম ফিজিক্স একটা কথা বলে ভাইব্রেশন, তুমি সেই ভাইব্রেশনের মধ্যে গ্রো করছো, যেটা আমার চারিত্রিক গুণাবলীকে, অবশ্যই, কারণ ফুড হ্যাজ ইম্প্যাক্ট অন ইউর থট টেক্সচার, যেটা আমি বারবার বলছি। খাবারটা তুমি কী ধরনের খাবার নিচ্ছ তার উপর নির্ভর করছে। এবার তুমি দেখবে, তুমি যদি, এবার যেটা আমি আসছি, যেটা তুমি যদি ভেজিটেরিয়ান খাবার খাও, এবার ওখানে তো থার্ড ল প্লে করছে। এবার দেখো রবীন্দ্রনাথের গানই আছে, প্রভু দাও মোরে আরও বেদনা, আরও বেদনা, যাতে আমি পাই আরও চেতনা। তার মানে যার যত বেদনা পাবে সে তত, যার যত চেতনা তার তত বেদনা। তার মানে চেতনা আর বেদনা মানে হচ্ছে ইয়োর কনসিয়াসনেস আর হচ্ছে তোমার পেইন, দিস টু আর নট ডাইরেক্টলি প্রপোর্শনেট, ঠিক কি না? আজকে তোমাকে যদি হসপিটালে নিয়ে যায়, আমাকে যদি ইঞ্জেকশন দেওয়া হয়, আমার পর অপারেশন হচ্ছে, আমি কি ফিল করব? কারণ আমি আনকনসিয়াস। কখন আমি পেইনটা ফিল করব? যখন আমার মধ্যে আস্তে আস্তে when I gain the consciousness, ঠিক কি না? যখন আমার মধ্যে যখন আস্তে 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 আমার জ্ঞানটা আসছে, চেতনা আসছে, তখন আমি দেখছি আমার এটা আস্তে আস্তে বার্ন করতে। তার আগে পর্যন্ত কিন্তু আমি ফিল করছি না, কারণ এটা নাম হয়ে রয়েছে, ঠিক কি না? দিস পোর্শন অলরেডি ইজ নাম, সো দ্যাট টাইম আই উইল নট ফিল এনিথিং। বাট কিন্তু যখনই আমার চেতনাটা আসতে লাগলো, আমার কনসিয়াস লেভেল আসতে লাগলো, তখনই আমার কী হতে লাগলো, আই স্টার্ট ফিল is my portion, the cut portion you feel, I was sensing the pain.
আন্ডারস্টুড? তার মানে চেতনার পেন দুটো ডাইরেক্ট প্রপোর্শনেট। এবার তুমি দেখো কাকে কোন প্যারামিটারে তুমি অ্যাকশনটা করছো। এবার তুমি দেখো, তুমি যদি বেঁচে থাকো, বেদেতে বলে রয়েছে সজীব বস্তু ভক্ষণ করবে। এখন তোমার কাছে 3টে অপশন সজীব বস্তু রয়েছে। একটা হচ্ছে কে, বলো কি কি আছে? একটা হচ্ছে তোমার ফার্স্ট সজীব বস্তু কোনটা? গাছ, ঠিক আছে, উদ্ভিদ, সজীবতা আছে। সেকেন্ড হচ্ছে অ্যানিমালস, লিভিং থিংস, আর হচ্ছে হিউম্যান বিং, ঠিক কি না? এবার এর মধ্যে সব থেকে চেতনশীল কে? না, সব থেকে চেতনশীল গাছ, অ্যানিমালস আর হচ্ছে হিউম্যান বিং এর মধ্যে সব থেকে চেতনশীল কে? হু ইজ দ্য মোস্ট কনসিয়াস বিং আউট অফ দিস থ্রি? which one is the most conscious being? Human being, right? We are the, আমরা ইভলভ স্পিসিস, রাইট? আজকে আমরা এই ইভলভ স্পিসিস বলে আমাদের কি থাকছে, আমাদের কনসিয়াস লেভেলটা হাই থাকছে। এইবার তুমি গাছের যখন তুমি খাচ্ছ, গাছের কিন্তু চেতনা নেই বললেই চলে, খুব কম। এখন অনেকে কন্ট্রোভার্সিতে, কিন্তু গাছের চেতনা লেভেল যদিও থাকে সেটা খুব খুব কম। বা তোমরা বলবে কিছু, দেয়ার আর সাম প্ল্যান্টস দে রেসপন্স ইন দ্য এক্সটার্নাল স্টিমুলি, like touch me not, ঠিক আছে, pichal plant, you can say these plants were no, they response in the word no external stimuli, definitely they response in the external stimuli, পশু পাখির থেকে কম, কিন্তু অনেকটাই কম। একটা আপেল কাটা আর একটা মাছ কাটা কিন্তু এক নয়। তুমি যখন একটা মাছকে কাটছো, মাছটা অনেকটা বড়, ওর কনসিয়াস লেভেল অনেকটা বেশি পেন পাচ্ছে। আবার মাছের থেকে তোমার মুরগিটা অনেক বেশি বড়, সে আরও বেশি কক করছে। আবার মুরগির থেকে ছাগল বেশি বড়, ঠিক আছে, ছাগল আরও বেশি পেন পাচ্ছে। আবার ছাগলের থেকে গরু আরও বেশি বড়, ঠিক আছে। এইভাবে গ্রেটার দ্য অ্যানিমাল, গ্রেটার দ্য কনসিয়াসনেস। এবার তুমি দেখো কাকে কোন প্যারামিটারে তুমি মারছো সেই পেনটা, অ্যান্ড দিস পেন উইল রিবাউন্ড টু ইউ। আপনি বলছেন যে ফুড হ্যাবিটসে যদি পরিবর্তন আনা যায়। আসছি এবার। আর সব থেকে হচ্ছে মানুষ, ওই জন্য মানুষকে মারলে লাস্টে ডেথ সেন্টেন্স দেওয়া, এদেরকে মারলে কিন্তু জেল হতে পারে অ্যাট দ্য টাইম, কিন্তু তোমাকে, কিন্তু একমাত্র অ্যাট দ্য টাইম অফ ডেথ দ্য হিউম্যান বিং এক্সপিরিয়েন্স দ্য ম্যাক্সিমাম পেন, কারণ তার চেতনাতে সব থেকে বেশি সে বেদনা পায়। ওই জন্য আমি অভয়ের ক্ষেত্রে যে এত চেঁচালাম কেন, কারণ আমি যখন দেখলাম ওইভাবে মারা হয়েছে, তার হিপ গাডলটাকে ওইভাবে ঘোরানো হয়েছে, তার মানে কি কতটা ভাবে তাকে মারা হয়েছে, সে কতটা পেন পেয়েছে। একবার সেই পেনটা তুমি যখন ফিল করবে, তখন তুমি বুঝতে পারবে যে তার ওই মৃত্যুর সময় সে মেয়েটাকে কীভাবে পেনটা দেওয়া হয়েছে। তাহলে আমি বোঝাতে পারলাম জিনিসটা। তাহলে এই জন্য কি হচ্ছে, আজকে তুমি যাকে যেভাবে পেন দিচ্ছ, সেই পেনটা কিন্তু তোমার কাছে আসবেই। এই যে আজকে এত মানুষ ক্যান্সারে কেন ভুগছে, হসপিটালে কেন, তাকে রিয়েলাইজ তো করাবেই। তুমি ইউ ইন্ডালজ অল দিস থিং আনকনসিয়াসলি। আমরা কি করি, উই পারফর্ম অ্যাকশন টু ওয়েজ, কনসিয়াসলি, আনকনসিয়াসলি। তার মানে তুমি আনকনসিয়াসলি এতদিন তুমি এনজয় করে গেছো। দেখবে যখন দাঁত তুলতে যায়, দাঁতে ব্যথা হচ্ছে প্রচণ্ডভাবে, কটকট, তুমি এতদিন হাত চিবিয়েছো, আনকনসিয়াস, এই পেইনটা তো পেয়েছে না, বুঝতে পেরেছো কি বললো? তোমাকে একটা টাইম তো রিয়েলাইজ করাবেই। এবার একটু অন্য প্রশ্নে আসি। যখন বিবাহ বিচ্ছেদের বিষয় এলো, আবার সেই কবির লাইন ধরেই যদি বলি, আমারও পরানো যাহা চায়, জীবনে কি এরকম কেউ এলো এত সুন্দর আপনাকে দেখতে, আপনার হাইট, কোনো প্রস্তাব কি এলো বিবাহের জন্য? দেখো, প্রস্তাব বলছি যদি বলো, আমি তো প্রচুর, মানে আমি রেগুলার ফ্লাডেড উইথ প্রপোজালস, সেটা বলবো না, কিন্তু মনের মতো মানুষ পাওয়া, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দেখো আমার জীবনে বললাম কি, দেখো লাইফতে তোমাকে অনেক কিছু শেখায় না, কারণ দেখো প্রপোজাল পাওয়াটা ইটস নট আ থিং, মানুষ তোমার সাথে থাকাটা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমাকে বুঝবে তুমি কি লেভেল। আমি বললাম না, রিলেশন কিন্তু শরীরের থেকে মেন হচ্ছে থটের ওয়েভলেন্থে বেশি হয়। শরীর তো ঠিক আছে, সেটা ফর টাইমিং, ঠিক আছে, কিন্তু ওটার পর তো তোমার, এবার কি হয়, এখনকার ছেলেদের বলো বা মেয়েদেরই বলো, সেই ওই থটের ওয়েভলেন্থটা তো সেই অতটা সেইভাবে থাকে না। এখনকার লাইফ মানুষের হচ্ছে খুব মেকানিক্যাল লাইফ, আর এইসব খাবার খায়, এবার যার জন্য তাদের তো সেই কনসিস্টেন্সি মেনটেনটা রিলেশনশিপের পছন্দের হতে গেলে তাহলে তার খাদ্য তালিকাটা অবশ্য দেখা দরকার। অবশ্যই খাদ্য তালিকার থেকেও বড় কথা আমি যেটা মনে করি, থটের ওয়েভলেন্থ, যেটা হচ্ছে থটের ওয়েভলেন্থ, কারণ এই থট টেক্সচারটা, ফুড হ্যাজ ইম্প্যাক্ট অন ইয়োর থট টেক্সচার। তার মানে তুমি যেরকম খাবার খাবে, তোমার কী হবে, তোমার থট টেক্সচারটাও সেরকম হবে। আর থট ম্যানিফেস্ট দ্য রিয়েলিটি, বোঝা গেল? তুমি যেরকম খাবার খাবে, তাহলে তোমার থট ম্যানিফেস্ট, এটা একটা খাবার একটা বিশাল বড় আমাদের করছে। আর এবং খাবারের সোর্সটা কোথা থেকে আসছে সেটাও দেখতে হবে।
কোন সোর্স থেকে আমরা খাবারটা আসছে সেটাও আমাদের দেখতে হবে। দেখবে একটা কোনো ধরো বাজে নেগেটিভ সোর্স থেকে খাবারটা আসছে, সেই খাবারটা খেলে তোমারও মাইন্ড দেখবে অ্যাজিটেটেড হতে থাকবে। আবার তুমি দেখবে তুমি একটা পিওর খাবার খাবে, আমি বলছি আমি প্রেমানন্দ মহারাজজির খুব ফ্যান। তুমি দেখবে একটা প্রেমানন্দ মহারাজজির একটা আলাদা লেভেলের অরা রয়েছে, মানে সেই অরাটা দেখবে ওরা যে কোনো লোককে ওরা টাচ করে নিতে পারে, মানে ওদের সেই পাওয়ারটা থাকে। কারণ সেই জায়গায় মানে মানে রাধারানীর এটা বলা হয় থাকে, যারা রাধারানীকে পুজো করে বা ওয়ার্শিপ করে, মানে ওই যে পাওয়ারটা, মানে তুমি তো রাধারানী কি, সে তো কাউকে কখনো মারবে না, কাউকে এ করবে না, সেটা পিওর কনসিয়াসনেসের মধ্যে তুমি থাকছো, একটা পিওর ভাইব্রেশনের মধ্যে তুমি থাকছো। তা পিওর হায়ার ফ্রিকোয়েন্সি থাকলে তো তুমি সেখানে যে কোনো মানুষকে টাচ করতে পারবে, তুমি তো অন্যদের থেকে অনেকটা হায়ারে রয়েছো না। এবার একটু অন্য প্রশ্নে আসবো, সরাসরি রাজনীতির প্রশ্নে। ভারতীয় জনতা পার্টিতে আপনি সম্প্রতি যোগদান করেছেন। প্রথমেই বলবো যে বিজেপি একটা কট্টর হিন্দুত্ববাদের লাইনে থাকা দল, তাহলে কি আপনি কোথাও সংখ্যালঘু বা আরও স্পেসিফাই করে বললে মুসলিম বিরোধী, এবং ভারতীয় জনতা পার্টিকেই আপনি মানে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কেন বেছে নিলেন? ফার্স্ট অফ অল আমি একটা বলি, তুমি যেটা আমাকে ওই কোশ্চেনটা বললে, আমি ব্যক্তিগতভাবে কখনোই মুসলিম বিরোধী নই, একদমই নই। আর আই হ্যাভ লট অফ মুসলিম ফ্রেন্ডস। একটা তোমাকে বলে রাখি, এক্ষেত্রে আমি বলি প্রফেট মোহাম্মদের কথা দিয়ে বলি, তুমি যখন মুসলিমদের কথা বলছি, প্রফেট মোহাম্মদ একটা দারুণ কথা বলেছিলেন। ওনাকে যখন জিজ্ঞাসা করেছিল হাউ ক্যান আই লাভ গড, তখন বলেছিল গড ইউ নেভার, নোবডি হ্যাজ সিন দ্য গড, হি ইজ অ্যান আননোন এন্টিটি। If you cannot love your neighbors, how can you love the God? Because he is unknown entities. ফার্স্ট অফ ঠিক তেমনি তুমি যদি ভগবানকে সত্যি ভালোবাসো, তাহলে তুমি কাউকে হেট করতে পারবে না, তুমি কাউকে হেট করতে পারবে না। ঠিক তেমনি এখন আমি যদি মুসলিমদের হেট করি, সেটাও তো ভুল, কারণ ওরাও তো হিউম্যান বিং, ঠিক কি না? আর আমি একদমই মুসলিম হেটার নই বা মুসলিম বিদ্বেষী নই বা কোনো রকম মুসলিম, আমার প্রচুর মুসলিম ফ্রেন্ডস রয়েছে। ইভেন আমি আর একটা এখানে বলতে থাকি, আমি যখন প্রথম বিজেপি জয়েন করি, আমার আদার স্টেটের সমস্ত মুসলিম ফ্রেন্ডরা দে ফার্স্ট ফোন মি অ্যান্ড দে কনগ্র্যাচুলেটেড মি, বলছি ইউ হ্যাভ মেড আ ওয়াইস চয়েস। আচ্ছা, ওরা কিন্তু বিজেপি, আর এটা ভুল কথা, এটা একটা মানে অন্যরকম একটা জিনিস ছড়ানো হয়েছে আমাদের স্টেটে, যে বিজেপি মানেই হচ্ছে মুসলিম বিরোধী। দেখো ওরা হিন্দুত্ববাদী হতে পারে, বাট হিন্দুত্ববাদী মানে তারা হচ্ছে মোর ইনক্লুসিভ, তারা কিন্তু এক্সক্লুসিভ নয়। সনাতন মানে সেখানে কিন্তু কেউ এক্সক্লুসিভ নয়। সনাতনী হচ্ছে, এটা হচ্ছে মানে একদম সব থেকে ওল্ড রিলিজিয়ান, যেখানে সবাই, এখানে এভরিথিং ইজ ওয়ার্শিপ অ্যাজ আ ম্যানিফেস্টেশন অফ গড। এখানে কিন্তু আমরা প্রত্যেককে আমরা ভালোবাসি, ঠিক আছে? এবার তুমি অন্যান্য স্টেটে যদি দেখো, লখনৌ দেখো, গুজরাট দেখো, বম্বে দেখো, ওখানে কিন্তু মুসলিমদের কোনো কমপ্লেন দেখেছো কি বিজেপির এগেনস্টে? দেখেছো কি? সেই অর্থে নেই। তারা কিন্তু দিব্যি রয়েছে এবং যথেষ্ট ভালোভাবে রয়েছে। তারা কিন্তু বিজেপি সরকারকে কিন্তু যথেষ্টভাবে আহ্বান করেছে। তো সেই ক্ষেত্রে আমারও মনে হয় না যে বিজেপি যদি আমাদের বেঙ্গলে আসে, এই সেক্ষেত্রে যে মানে যারা স্থানীয় মুসলমান, মানে আমাদের যারা মানে এখানকার যারা মুসলিম ভাই বোনরা রয়েছে, বা আমি যাদেরকে তাদের আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। আর আমাকেও যারা ব্যক্তিগতভাবে আমার মুসলিম ফ্রেন্ডরা চেনে, তারাও জানে সুচিত্রা কীরকম। আপনাকে যদি বিজেপির কোনো শীর্ষ নেতা বলে সুচিত্রা তোমাকে বা আপনাকে লড়তে হবে মেটিয়াবুচ বা গার্ডেন রিচ বা খিদিরপুরের মতো কোনো জায়গার মধ্যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে, প্রস্তুত আপনি? ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাকে একটা বলি, আমি নিজে লড়তে হবে মানে কীরকমভাবে, কী হিসাবে? প্রার্থী হিসাবে সামনে বিধানসভা নির্বাচন। আমি অ্যাকচুয়ালি একটু অরাজনৈতিক ব্যক্তিত্ব, ঠিক আছে? আমি তোমাকে এটা বলি, মানে আমি না নিজে চাই না মানে ব্যক্তিগতভাবে যে প্রার্থী হতে, বা আমি দেখো যেহেতু আমি অভয়ের কেস থেকে তো আমি এটা আমার উত্থানটা হয়েছে, এবং দেখো সেখানে কিন্তু অভয় কিন্তু এখনো বিচার পেল না। দেখো আমার উত্থানটাকে যেখান থেকে আমাকে বাংলার মানুষ বেশি চিনেছে, সেটা কিন্তু একটা কোনো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে নয়, কিন্তু সেখানে কিন্তু একটা পেন থেকে এসছে। আমি বললাম না, আমি সোর্সটা দেখে আগে কোথা থেকে। তা আমি চাই না যে আমার সাকসেসটা আসুক কারোর পেনের উপর বেস করে। কারণ আমি এমএলএ হব, হয়তো এমএলএ হলে আমি সাকসেসফুল হব, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে হতে চাই না,
কেন কাজ করার অত সুযোগ পাবেন কাজ মানুষের করার কাছে? সুযোগ না, আমি কি বলতে চাইছি যে এটা তো একটা সাকসেস আসবে না, আমি ধরো এমএলএ হলাম বা এমপি হলাম, যাই হই না কেন সেটা তো একটা, বাট আমার সাকসেসটা কার উপর বেস করে আসছে? যে মেয়েটা অত কষ্ট করে মরে গেছে তার প্রতিবাদ করতে এসে আমার সাকসেস আসবে, সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে চাই না, এটা আমার ব্যক্তিগত। এবার আমি জানি না কোন উপরওয়ালা কি দিকে রেখেছে, বেশ, দেখো সেটা তো আমাদের হাতে সবসময়, আমাদের চাওয়া অনুযায়ী তো একদম হয় তাই। না, উপরওয়ালার প্ল্যান সবসময় আলাদা হয়। কিন্তু আমি সেটা ব্যক্তিগতভাবে চাই না যে আমার সাকসেসটা, হ্যাঁ তুমি যদি এখন বলো সুচিত্রা, অ্যাকচুয়ালি আমি নিজেই সত্যি কথা বলতে গেলে আমি একটু অন্য, আমি সেটেল হতে চাই এই মুমেন্টে, ভালো বিয়ে করে আমি সেটেল হতে চাই, আমি অ্যাব্রডে সেটেল হতে চাই, বা আমি দেখি এতে আমি সেরকম ভালো চেষ্টা করছি যে মানে আমি অন্য জায়গায় সেটেল হতে চাই। কিন্তু আমি মানে এই রকম একটা যে মেয়েটা অত কষ্ট করে মরেছে তার আমি প্রতিবাদ করতে হয়, ঠিক আছে পাবলিক আমাকে নিয়েছে, আমার কথাগুলো সেই সময় নিয়েছে, প্রতিবাদটা নিয়েছে, সেটা ঠিক আছে, আপ টু দিস ইজ ওকে, বাট আমি ওটা নিজের পার্সোনাল বেনিফিট হিসাবে আমি করতে চাই না। আমরা সুচিত্রাদির সাথে কথা বলছি, এবার একটু অন্য প্রশ্নে যাই। মানুষের জীবনের নানা দিক নিয়ে আপনি বর্ণনা করছিলেন, বিবাহের কথা বলছিলেন, নতুন সম্পর্কের কথা হচ্ছিল, এমনকি খাদ্যাভ্যাস নিয়েও আপনি একটা আপনার মতামত দিলেন। এবার যেটা জানতে চাইবো আপনার কাছে, জীবনের এমন কোনো দুঃখজনক অধ্যায় যেটা আপনি আর মানে মনে রাখতে চান না, ভুলে যেতে চান? প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম পরিস্থিতি আসে। আপনার জীবনে কি এমন দুঃখজনক অধ্যায় রয়েছে, যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন? দেখো দুঃখজনক অধ্যায় সবারই থাকে, লাইফের পেইন সবারই থাকে। আর তুমি যেটা বলে দুঃখজনক অধ্যায় তুমি ভুলতে চাও, আমার মনে না আমার এই দুটো অধ্যায় আমি কখনো ভুলতে পারবো বলে, এটা দেখো আমরা চেষ্টা করলেও এটা হয় না। কারণ হচ্ছে যখন আমি আমার মাকে প্রথম চিতায় তুলি, ঠিক আছে, সেটা একটা সব থেকে পেইনফুল মানে ইনসিডেন্ট। আর মাকে পোড়াতে যাচ্ছি, আর ঠিক তার 1 বছর পরে আমি যাকে ভালোবাসতাম সেই মানুষটাকেও পোড়াতে গেছি। সুতরাং এই দুজনকে একসাথে যখন পরপর চিতাতে পোড়ালাম, আমার মনে হয় না এর থেকে বড় দুঃখ আর এটা কখনো আমি জীবনে ভুলতে পারবো বলে এটা হয় না। কারণ মায়ের সাথে তো একটা নারীর টান ছিল, আর তার সাথে আমার একটা স্ট্রং বন্ডিং ছিল। সুতরাং এই দুটো আমি কোথাও একটা, এই পেন দুটো আমাকে সারা জীবনই কোথাও একটা আমাকে নিয়ে চলতে হবে। মানে বিস্তৃতি হলেও সেটা এটাকে আমি দেখো হয়তো অনেক কিছু আসবে, কিছুটা ফেড হবে, কিন্তু বাট ভুলে কখনোই যেতে পারবো না। মাকে কখনো ভোলা যায়? মাকে কখনোই ভোলা যাবে না। আবার যে বয়ফ্রেন্ড ছিল তাকেও কখনো ভুলতে পারবো না, তার সাথে ভালোবেসেছি এত বছর, ঠিক আছে 4 বছর তার সাথে একসাথে অলমোস্ট লিভিং টাইপের করেছি, তাহলে সেক্ষেত্রে তো আমি তার সাথে একটা কি আকস্মিক মৃত্যুই? কোভিডে মারা গেছিল, করোনাতে হার্ট অ্যাটাক, হঠাৎ সাডেন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আর মা গেছিল ওভেরিয়ান ক্যান্সারে। আর জীবনের কোনো আনন্দজনক মুহূর্ত বা খুব ভালো লাগা মুহূর্ত যেগুলো আপনি শেয়ার করতে চেয়েছেন বন্ধু বান্ধবদের দেখো সাথে? সেটা সব থেকে যদি বলো আমার খুব জীবনে আনন্দজনক মুহূর্ত, সেটা আমার এই বছরই হয়েছে, যেটা আমার অনেক দিনের একটা ডিজায়ার ছিল। সেটা হচ্ছে আমি কেদারনাথকে ব্রহ্ম মুহূর্তে অভিষেক করব, যেটা হচ্ছে আমি ভীষণভাবে একটা মাত্র মানুষকে যদি খুব ভালোবাসি, খুব প্রেম করি, সেটা হচ্ছে আমি কেদারনাথ। আর আমার কেদারনাথ যাত্রাটাও খুব মানে আমি প্রতি বছর পায়ে হেঁটে আমি বাবার কাছে যাই, কেদারনাথ তুঙ্গনাথ আমি উঠি, মানে আমার এটা মানে কি বলবো, আমি পায়ে হেঁটে উঠি, ঠিক আছে, এটা আমার বাবার কাছে মানে ওটা আমার জানি না ওই রুমটাতে না, কেদারনাথের রুমটাতে কিছু একটা রয়েছে, মানে ওইখানটা আমাকে ভীষণভাবে আকর্ষিত করে। মানে হ্যাঁ আমি ওটা বলতে পারবো না, আমি বলছি তো কেদারনাথের যে মানে যে শিলাটা না, ওটা দেখবে ওটা একটা ত্রিকোণ শিলা, ঠিক আছে, আর ওইখানে 3টে জিনিস রয়েছে, মানে শিব, দুর্গা, গণেশ, মানে যেটা আমাদের ওয়ার্ল্ডের প্রক্রিয়েশনটাকে দেখাচ্ছে। মানে কেদারনাথের কাছে আমার কোথাও একটা মানে ওই রুমটা আমাকে ভীষণভাবে একটা মানে আমার ক্ষেত্রে ওইটা একটা মানে বলবো আমি ভীষণভাবে, তুমি যদি বলো আমার প্রেম, আমার সব কিছু, আই সারেন্ডার টু কেদারনাথ, মানে একটা ওই মানে সে কেদারনাথ। কারণে কি আপনার হোয়াটসঅ্যাপ ডিপিতে কেদারনাথের ছবি? হ্যাঁ সেটা বলতে পারেন, আমি কেদারনাথকে আমি ভীষণভাবে মানে মানে কি বলবো, আমার উনি সব মানে এরকম একটা ব্যাপার। কেদারনাথকে আমি ভীষণভাবে, আমি প্রত্যেক বছর পায়ে হেঁটে, আমি যে বছর ব্রহ্ম মুহূর্তে অভিষেক করলাম, মানে ওটা আমার খুব অনেক দিন, মানে আমি প্রত্যেক বছর যাই, কিন্তু হয় বিকালে অভিষেক হয়, না হলে সন্ধ্যেবেলা অভিষেক করি বাবাকে, না হলে মানে মানে ব্রহ্ম মুহূর্তটা আমি কখনো পাই না, যেটা আমি এই বছরে দারুণভাবে মানে আমি মানে মন দিয়ে বাবাকে রাজ অভিষেক করেছি, মানে যেটা আমার মানে এটা রেয়ার, রাজযোগ না হলে তুমি করতে পারবে না, মানে যেটা বলে বৃহস্পতি তোমার যখন রাশিকে মানে দৃষ্টি দেবে তখন তুমি করতে পারবে, মানে এটা রাজযোগ না হলে কেদারনাথকে ওই ব্রহ্ম মুহূর্তে অভিষেক করা মানে খুব
কতবার গেছেন কেদারনাথ? আমার তো 8 বার হয়ে গেছে অলরেডি। 8 বার? 8 বার। তুঙ্গনাথ, কেদারনাথ তুঙ্গনাথ দুটোই আমি। আমার ওই বলছি না, আমার কেদারনাথ রুমটাতে আমার কিছু একটা মানে ওখানটা না আমি মানে আমার কিছু একটা টানে আমাকে, মানে সামথিং ইজ দেয়ার, আমি এটা বলতে পারি তোমাকে। কোনো আমি বলতে পারবো না গড আছে কিনা, বাট ওখানে একটা কিছু একটা পাওয়ার আছে যেটা বারবার আপনাকে টেনে নিয়ে যায়। যেটা আমাকে ওই পাহাড়ে কেদারনাথ ওঠা কিন্তু তো মুখের কথা না, আমি একদম। পায়ে দুর্গম হেঁটে, পথ। দুর্গম পথ, তাহলে সেটা আমি পায়ে হেঁটে আমি প্রত্যেক বছর উঠি। সুচিত্রাদি, আমাদের মানুষের অনেক জীবনেই, অনেকের জীবনেই চরম ধাক্কা থাকে। কথায় আছে যে ধাক্কা না খেলে, না মচকালে মানুষ শেখে না। তো জীবনে ধাক্কা তো আপনি নিশ্চয়ই খেয়েছেন, ধাক্কা খেতে খেতেই এই ওপরে ওঠা। তো আমাদের দর্শকদের জন্য আপনার কোনো মেসেজ, যে ধাক্কা খেলে অনেকেই আছেন হতাশায় ভেঙে পড়েন, এই মনে হয় যে জীবনের সব কিছু ত্যাগ করে দিই, কিন্তু এই ধাক্কা খেয়েও কীভাবে লড়াইয়ে টিকে থাকা যায়? দেখো, ধাক্কাটা তো সবাইকে খেতে হবে। একটা দেখো, যখন ধরো তুমি একটা রোড থাকে, রোডের উপর ধরো তোমাকে দু রকম জিনিস বুঝতে হবে। একটা জিনিস সেটা হচ্ছে আমরা দু রকম গাড়িতে ট্রাভেল করি। ধরো তুমি একটা অর্ডিনারি কার, ধরো এমনি নর্মাল কার, তুমি ট্রাভেল করছো, দ্য রোড ইজ ফুল অফ ক্রেটার, ঠিক আছে, ডিচেস আর দেয়ার। when you travel by your ordinary car you feel jerk, right? But on the same road, when you travel by a Mercedes or any very costly car, road is the same, but you will not feel the jerk. Do you know why? What is the main difference? কি? Tire. The extraordinary car or the costly car, they have a shock absorber. যে টায়ারটা থাকে সে টায়ারটার কি থাকে, শক অ্যাবজর্বার ক্যাপাসিটিটা অনেক বেশি থাকে, কিন্তু অর্ডিনারি কারের সেটা থাকে না, যার জন্য তুমি জার্ক ফিল করছো। ঠিক তেমনি তুমি যখন অনেক ধাক্কা খাবে না খেতে খেতে, তখন তোমার কী হবে, শক অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা, তোমার নলেজটা চলে আসবে, তখন তুমি কী হবে, বুঝে যাবে এই ওয়ার্ল্ডটা কী। অ্যাকচুয়ালি আমরা কি হয়, আমরা এই ওয়ার্ল্ডের উপর আমরা এক্সপেকটেশন রাখি। তুমি যে আমরা মনে করি ওই মানুষটাও সে আমার মতো হবে, ও আমার প্রত্যাশা রাখা, যেটাকে সেই প্রত্যাশাটা তুমি বন্ধ করে দেবে। মানে বলছেন প্রত্যাশাহীন জীবন থাকাই ভালো? দেখো, অ্যাকচুয়ালি তুমি এটা হচ্ছে 4টে নিয়মে বলে দিচ্ছি। তুমি যাকে ভালোবাসবে, তুমি তার থেকেই, তুমি যদি ভালোবাসো সেটা নিঃস্বার্থ, মানে তার কাছে ইন রিটার্ন ডোন্ট ক্লেম এনিথিং ইন রিটার্ন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ডোন্ট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন ফ্রম দ্য পার্সন, ঠিক আছে? তুমি যদি ভালোবাসো প্রত্যাশা নিয়ে, বি রেডি টু গেট হার্ট, বোঝা গেল? ঠিক। তাহলে তুমি হবেই, তোমাকে এবার দ্য পার্সন হুম ইউ ট্রাস্ট মোস্ট অ্যান্ড দ্যাট পার্সন উইল লেট ইউ ডাউন। তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমাকে ভরাডুবি ডুবাবে, ঠিক আছে? সো ডোন্ট ডিপেন্ড অন এনিথিং or anyone. Once you depend on anything or anyone, you are inviting your own trouble. রাইট। ঠিক আছে? তুমি কোনোদিন কারোর উপর যদি ডিপেন্ড হও কিছুর জন্য, সেই মানুষটাই দেবে সেই মানুষটাই তোমাকে কি করবে, ট্রাস্ট করবে যাকে, সেই তোমাকে ভরাডুবি দেবে। ডিপেন্ড হলে নিজের ভুগবে। লাস্ট হচ্ছে, কখনো না নিজের দুঃখের কথা কাউকে বলতে নেই। অনেকে আছে যে মন বলে হ্যাঁ আমার এই দুঃখের কথা হয়েছে, শেয়ার করলে মন হালকা হয়। এটা ভুল করে। তুমি যদি তোমার দুঃখ, কখনো তোমার উইক পয়েন্ট, সেই মানুষটা যখন তোমার উইক পয়েন্টটা জানবে না, রাইট টাইমে তোমাকে ঠিক ওই জায়গাটাই আঘাত করে চলে যাবে, বোঝা গেল? কখনো দুঃখের কথা, কখনো দেখবে লোকে একটা কথা আছে, মন থেকে অভিশাপটা দেয়, ঠিক আছে, আশীর্বাদটা কিন্তু দেয় না। তুমি যখন গ্রাফের ওপরে থাকবে সবাই তোমাকে হিংসা করবে, কিন্তু যখন তুমি নিচে থাকবে না, তখন তোমার দেখবে ও এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে, দেখবে ভালো। আমি একটা এক্সাম্পল আমি বলছি, ধরো শিল্পা শেট্টির কথা বলছি। দেখবে শিল্পা শেট্টির মানে যখন অন্য সময় তখন নাচ গান করছে, ধারখান চলছে, সবাই কিন্তু দেখছে যে বাবা শিল্পা শেট্টি তো হেভি টপ জায়গায় উঠছে, শিল্পা শেট্টির উপর দেবে সব। আমি এটা জাস্ট আমি নাম নিচ্ছি, আমি এটা এক্সাম্পল বলছি, আমি কিন্তু কাউকে মানে এখানে কোনো রকম করতে চাই না। শিল্পা শেট্টি আবার হেভি, মানে ব্যাপারটা কী বলে তো, যে ও বাবা ও শিল্পা শেট্টি তো হেভি ওপরে উঠে গেছে মনে মনে, তখন কিন্তু সবাই দেখছে কিন্তু জ্বলছে ভিতরে,
কিন্তু কিছু বলতে পারছে না। কিন্তু যেই রাজকুন্দ্রার ওই কেসটা বেরোলো, তুমি দেখেছো সব চ্যানেল সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে, তখন মনে মনে হচ্ছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে মানুষের নেচার। তুমি যখন গ্রাফের ওপরে থাকবে মনে মনে কিন্তু হিংসা জ্বলছে, কিন্তু যেই তুমি নিচে পড়ে গেলে সঙ্গে সঙ্গে এবার তখন মনে মনে যে বেশ হয়েছে, ভালো হয়েছে। আবার তুমি যখন দুঃখের হয়েছো তখন বলবে ও তোমার এই কষ্ট হয়েছে, ওই হয়েছে, কিন্তু মনে মনে লোক ভাবে থাক দুঃখ আছে, ভালোই আছে, থাকুক, দুঃখেই থাকুক, লোকে তোমাকে এটাই চাইবে। সুতরাং ওই জন্য কখনো দুঃখের কথা কাউকে বলতে নেই। আমি কি বললাম, লোকে মন থেকে অভিশাপ দেয়, মন থেকে কিন্তু কেউ আশীর্বাদ দেয় না। তাই যতটাই জন্য তুমি ডিটাচ থাকবে সব কিছু থেকে, ততটা তুমি হ্যাপি থাকবে। ইফ ইউ ওয়ান্ট টু বি রিয়েলি হ্যাপি, ডোন্ট এক্সপেক্ট and stay detached from being an object. এবার সুচিত্রা দিয়ে এমন একটা প্রশ্ন, এমন একটা প্রেক্ষাপটে আপনার সঙ্গে আলোচনা হচ্ছে, দর্শকদেরও এরকম একটা প্রশ্ন মানে তাদের থেকে আসতেই পারে, তাই আমি তাদের হয়ে এই প্রশ্নটা আপনার কাছে রাখছি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, এসআইআর চলছে, বৈধ অবৈধ ভোটার বাছাই চলছে, এটাকে কিভাবে দেখছেন? দেখো, এটা তো ফার্স্ট অফ অল পলিটিক্যাল ব্যাপার। কারণ আমার মনে হয়, এখন আমি জানি না এটা কতটা, দেখো এসআইআরটাও বা কতটা এইভাবে প্রিসিশনের সাথে হবে বা কতটা ওরা পারফেক্টলি করে উঠতে পারবে, সেটাও আমি বলতে পারবো না। কারণ এখানে এখন যদি কোনো গট-আপ কেস থাকে, যদি কিছু হয়ে থাকে, তাহলে ওটা লোক দেখানি হয়ে যাবে। সেটা যদি সত্যি করে এসআইআর প্রপারলি হয়, তাহলে এটা আমি বলবো আমাদের রাজ্যের জন্য দরকার, অবশ্যই দরকার। কারণ আজকে ধরো আমাদের রাজ্যের পপুলেশন অলরেডি অনেক বেশি, ঠিক কি না? সেখানে যারা ধরো আজকে এখানকার যারা বাসিন্দা রয়েছে, তারা তো এতদিন ধরে বাস করছে, তাহলে তারা কি করছে? দে আর ডিপ্রাইভড অফ দেয়ার রাইটস, ঠিক কি না? তারা যে সুযোগ সুবিধাগুলো, অ্যাডভান্টেজেসগুলো ওরা এসে নিয়ে চলে যাচ্ছে। সেখানে একটা কি হয়ে যাচ্ছে, ম্যানল্যান্ড রেশিওর কি হচ্ছে, প্রপোর্শনটা নষ্ট হয়ে যাচ্ছে। পপুলেশন ইনফ্লাক্স হচ্ছে না এখানে একটা, তো মানে কি বলবো, মানে এরা আনওয়ান্টেড পিপল, মানে এরা ঢুকছে এখানে, একটা হিউজ মানে ইনফ্লাক্স হচ্ছে, ঠিক না? যেটা হচ্ছে অবৈধ যে ভোটার, যেটা যাদেরকে বলছো, তাহলে সেটার ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের তো রিসোর্সের উপর একটা রিসোর্স ডিপ্লিশন হচ্ছে, এক্সিস্টিং রিসোর্সটা কী হয়ে থাকছে, ডিপ্লিশন হচ্ছে। তা আমি অবশ্যই বলবো এই সাইডটা দরকার, তাহলে তো কিছুটা হলেও তো আমাদের পপুলেশন তো কমবে। কিন্তু কোথাও কি আপনার দ্বিধা বা মনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে এসআইআরটা সঠিক হবে কি হবে না? সেটা আমার আছে, সত্যি কথা বলতে গেলে সেটা নিয়ে আমার কিন্তু একটু কোথাও খটকা আছে। এখন যদি দেখো, আমি নিজেও বলতে পারবো না, এখন যদি কোনো সেটিং থাকে, হয়তো লোক দেখা নিয়ে এই জিনিসটা এসআইআরটা হচ্ছে, যদি কোনো সেটিং থাকে কেন্দ্র বা রাজ্যের, যে লোককে দেখাবি, দেখ এরকম বেশ ভালো করে আমরা এসআইআর করবো, কিন্তু আলটিমেটলি আমরাই আবার ভোটে জিতে যাবো। লোক দেখবে যে এত হাঙ্গা হচ্ছে, আবার এদিকে আমি দেখবি জিতে যাবো, ঠিক আছে? মানে এখন যদি এইরকম একটা জিনিস হয়ে থাকে, তাহলে তো ওটা বেকার হয়ে গেল। কিন্তু এটা যদি সত্যি এসআইআর হয়, মানে আমি বলতে চাইছি যদি প্রপার প্রোটোকল মেনে যেগুলো একদম সত্যি করে যদি হয়, তাহলে আমি বলবো এটা অবশ্যই হওয়া দরকার। এবার একটু এটা আমার ব্যক্তিগত, এটা কিন্তু আমি আগেই বলছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। এটা কিন্তু আমি কিন্তু কখনোই, এটা আমার দলের মতামত নয়। পরে বলবো হয়তো আপনাদের বিজেপি নেত্রী বলেছেন যে এই জিনিস, কিন্তু না, এটা আমার ব্যক্তিগত মতামত। বেশ, ঠিক আছে, এটা আমি আগেই বলে দিলাম, এটা আমার ব্যক্তিগত মতামত। এটাকে কখনোই মানে ডিস্টোর্টেড করবেন না। এটা কিন্তু দলের এখানে কোনো ব্যাপারই নয়, এটা আমার নিজস্ব ধারণা। দীর্ঘক্ষণ ধরে সুচিত্রাদির সঙ্গে কথা হচ্ছে এবং এই শুনবো তোমায়তে আমরা অনেক কিছু জানছি। এবার একটু র্যাপিড ফায়ারে আসবো। অভিষেক বচ্চন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, অভিষেক বচ্চনের সাথে আমি করেছি, হি ইজ আ ভেরি নাইস পার্সন। অভিষেক বচ্চন মানে সত্যি দারুণ মানুষ। মানে আমার এখনও মনে আছে, আমি অভিষেক বচ্চনের সাথে যখন মিট করি, আই ওয়াজ টকিং টু হিম ইন ইংলিশ, ঠিক আছে? অ্যান্ড আফটার আ সার্টেন টাইম ওকে বলছে, এই তুমি বাংলা বলো না। আমি না তখন অবাক হয়ে গেলাম, আমি যে কী হলো, আমি যে বাংলা বলো না মানে? তখন বলছে কি যে আমি বাংলা জানি তো। তখন আমি যে তুমি বাংলা, তখন বলছে আমার মা তো বাঙালি। তখন হচ্ছে ও বাবা, তখন আমি বুঝতে পারলাম যে, আর আমার এখনও মনে আছে অভিষেক বচ্চন যে পারফিউমটা মেখে এসেছিল না, এটার যে পারফিউমটা স্মেলটা, ওটা আমি তখন ওকে ডাইরেক্ট জিজ্ঞাসাই করলাম, এই তুমি এটা কোথা থেকে পারফিউমটা কিনে? বলছে এটা প্যারিস থেকে নিয়েছি। মানে দারুণ পারফিউম, মানে ওই গন্ধটা যে ছিল না, মানে আমি এখনো পর্যন্ত ওই রকম পারফিউম কোথাও, মানে ওটা একদম মানে আলাদা লেভেল। অভিষেক বচ্চন সত্যি খুব ভালো মানুষ। আপনার সাথে কতবার মিট হয়েছে বা তার সঙ্গে আপনি? আমি একবারই মিট হয়েছিল, কিন্তু অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আমরা।
এবার যদি বলি 4 জন নারীর কথা আপনাকে বলবো, একজন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন হচ্ছেন অভিনেত্রী রচনা, আরেকজন হচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আমি 3 জনের কথা বললাম, আর একজন হচ্ছেন দেবশ্রী রায়। আপনার এখানে পয়লা নম্বর পছন্দ কে? একটাও কেউ নয়। কেন নয়? আমার একটাকেও কেউ পছন্দ নয়। আমার টলিউডের কাউকে, এদের মানে কাউকেই একটাকেও পছন্দ নয়। রচনা ব্যানার্জির এত জনপ্রিয়তা, দেখো ঋতুপর্ণা সবার, আমি সেনগুপ্তের ডিস্টিং, এত আমি কি বলছি, জনপ্রিয়তা। ভালো সবারই ডিস্টিং লাইক ডিসলাইক হতে থাকে পারে, ঠিক কি না? মানে আমার এদের একটাকেও পছন্দ নয়, সব কথা। আমার যদি ফেভারিট অ্যাক্ট্রেস বলো, আমার ফেভারিট অ্যাক্ট্রেস কিন্তু করিশ্মা কাপুর। আচ্ছা, করিশ্মা কাপুর, সুস্মিতা সেনকে আমার খুব প্রচণ্ড পছন্দ। সুস্মিতা সেনকে আমার খুব ভালো লাগে। আর ফার্স্ট হচ্ছে যদি অ্যাক্টিং ওয়াইজ বলে, করিনাকে খুব ভালো লাগে। করিনাকেও আমার ভীষণ ভালো লাগে, করিনার অ্যাক্টিং খুব ভালো লাগে। কোনো অভিনেত্রীর সঙ্গে আলাদা করে মিট বা কোনো কাজ করা, সেটা না, হয়েছে? কাজ করিনি, আমি পূজা ভাটের সাথে মিট করেছি, বলিউড স্টার পূজা ভাটের সাথে মিট করেছি। পূজা ভাটকেও ভালো লাগে। আগে তো বলিউডের 90s ওই সময়টা ভালো। পূজা ভাটের সাথে আমি মিট করেছি, পূজা ভাটের সাথেও আমি করেছি। কিন্তু আর একটা আমার যদি বলে বাংলার যদি কাউকে যদি খুব ভালো লাগে, সেটা হচ্ছে মুনমুন সেনকে আমার খুব ভালো লাগে আচ্ছা, ভীষণভাবে। আই এম আ গ্রেট ফ্যান অফ মুনমুন সেন। মানে আমি ওই একটা মানুষ দেখেছি যার মধ্যে কিন্তু কোনো রকম ওই চালাক চতুরি, মানে মানুষটা খুব সিম্পল আর খুব মানে অমায়িক টাইপের। মানে ওই আমার মুনমুন সেনকে সত্যি খুব ভালো লাগে। মানে আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। মানে মুনমুন সেনের সত্যি ওনার ব্যবহার খুবই ভালো। মানে আর শুধু না, উনি মানে অন্য একটা আলাদা লেভেলের মুনমুন সেনকে আমার মানে একমাত্র বাংলার যদি কোনো নায়িকা যদি বলো খুব পছন্দ লাগে, সেটা হচ্ছে মুনমুন সেন। প্রিয় সঙ্গীত শিল্পী কে? প্রিয় সঙ্গীত শিল্পী, দেখো আমার যদি বলো, আমি 90s-এর ভীষণ বড় ফ্যান, ভীষণভাবে আমি আই এম আ গ্রেট ফ্যান অফ, বলতে পারো ডাইহার্ট ফ্যান, নট অনলি দ্য ডাইহার্ট ফ্যান অফ অলকা ইয়াগনিক। এছাড়া আমার আশা ভোসলে, লতা, কুমার শানু, বিশেষ করে আমার কুমার শানু, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, আলিসা চিনা, মানে এই যে ওই 90s-এর যে কটা সিঙ্গার রয়েছে, অনুরাধা পারওয়াল, মানে এই কটার মানে আমার গান আমি ভীষণভাবে শুনি। তার মধ্যে অলকা ইয়াগনিক আমার ভীষণ ফেভারিট। আপনি প্রথম থেকেই খাবার নিয়ে ভীষণ একটা সচেতন, তাই আপনার প্রিয় খাবার কোনটা, মানে সেরা রেসিপি বা সেরা খাবার কোনটা? দেখো আমি খাবার বলতে গেলে আমি ভীষণভাবে, আমি মোস্টলি সেদ্ধ খাই, ঠিক আছে। আর খাবারের মধ্যে যেটা আমি সব থেকে বেশি খাই সেটা চা। আর আমি কিন্তু খুব ভালো চাও তৈরি মানে করতে পারি। আই ক্যান মেক ভেরি গুড টি, ইউনো। মানে তোমার চা বলতে গেলে দুধ চা, যেটা সেই প্রপার, মানে আমি যখন আগে এতে থাকতাম, আমি তো ঋষিকেশে প্রায় গিয়ে থাকি, ওখানে আমি ব্ল্যাক টিও যেমন ভালো বানাই, আবার হচ্ছে তোমার চা মানে দুধ চা। ওখানে তো নর্থ ইন্ডিয়াতে দুধ চাটা খুব ভালো, বুঝেছো তো। মানে ওখানে সেই মোষের দুধের চা যেটাকে বলে, একদম পুরো ঘন মোষের দুধের চা খেতে আমি ভীষণ ভালোবাসি। মানে এটা আমি দিনে 7 কাপ 8 কাপ 10 কাপ কখনো 12 কাপ পর্যন্ত আমি খাইছি, যেটা বলতে পারো আমার মানে ভীষণভাবে চা খেতে পছন্দ করি। সিনেমা না নাটক, কোনটা ভালো লাগে? সিনেমা। খেলা না রাজনীতি? দুটোর একটাও নয়। প্রিয় ফুটবলার কে? রোনাল্ডিনো। মেসি নয়? মেসিকেও ভালো লাগে, রোনাল্ডিনোকেও ভালো লাগে, দুটোকে। অ্যাকচুয়ালি ডেভিড বেকামকে আমার সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, ডেভিড বেকাম হচ্ছে আমার খুব বেশি পছন্দ ছিল, কিন্তু তারপরে রোনাল্ডিনো। অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে আলোচনা হচ্ছে সুচিত্রা দি, আপনাকে সত্যি বলবো এটাই যে আজকের এই যে খোলামেলা আলোচনায় আপনি রইলেন, কিন্তু আপনার কাছ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ নিতে চাইব। আবারও যেহেতু আপনি একজন প্রতিবাদী চরিত্র হিসাবে উঠে এসেছিলেন, সেই কারণেই আপনি বললেন যে মেয়েদেরকে রুখে দাঁড়ানো দরকার এবং অনেক বোল্ড হওয়া দরকার। এই আমরা বলি না যে বাড়ির শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সৃষ্ট স্বভাব হয় না। তো মা বাবাদের কোনো যদি কন্যা সন্তান জন্মায়, তাকে প্রথমেই কি ধরনের ট্রেন্ড করা উচিত? প্রথম কথা, দেখো আমাদের যেটা ছোটবেলা থেকে যেটা কন্যা সন্তান জন্মালে যেটা আমরা করি, সেটা হচ্ছে বাড়িতে দেখবে ছেলে মেয়েদের মধ্যে আগে যে ডিসক্রিমিনেশনটা করি না, ওইটা বন্ধ করতে হবে। ফার্স্ট আমরা যেটা করি, দেখবে ছেলে থাকলে আগে মেয়েটাকে বলে তুই রান্না করবি, তুই জল ভরবি, হ্যাঁ ডিসক্রিমিনেশন করে না, যেটা হচ্ছে বৈষম্য করা। দেখবে একটা ছেলে থাকে, মানে ধরো ছেলেটা এলো, ছেলেটাকে মা দেখবে তাড়াতাড়ি করে ভালো, আগে ধরো রান্না করেছে, ভালো থালাটা আগে ছেলেটাকে জন্য দিল, মেয়েটাকে কিন্তু পরে খেতে দেয়।
মেয়েকে বলবে এই তুই জল গড়াবি, তুই এই করবি, তুই সেই করবি, দেখবে অনেকগুলো বলে, দেখবে মেয়েদের ক্ষেত্রে দেখবে। কিন্তু ছেলেটাকে বলবে বাবু এসছে, বাবুকে খাওয়াই, বাবুকে করিয়ে চলো, বাবুর জন্য সব তো সামত করবে। আর মেয়েটার ক্ষেত্রে তখন হচ্ছে তুই খাবি তো ওটা একটা খাবার বেড়ে দিল, এরকম। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকেই হয়। দেখবে একই বাড়িতে যদি ছেলে হয় মেয়ে হয়, চেষ্টা করে মেয়েটার জন্য বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি, ছেলেকে পড়াবো, ছেলেকে এই করাবো, ছেলেকে ওই করাবো, পয়সা রেখে দিচ্ছে। আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, কারণ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট না হলে সে তার পাওয়ারটাকে এনজয় করতে পারবে না। একটা সে সে নিজেকে পাওয়ারফুল তখন হবে সে যখন ফাইন্যান্সিয়ালি কারোর উপর ডিপেন্ডেন্ট হবে। তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ে, তুমি দেখবে একটা মেয়ে আজকে সে যদি শাড়ি কিনতে চায়, তাকে স্বামীর কাছে হাত পাততে হবে, নাহলে তার বাবার কাছে হাত পাততে হবে, নাহলে তার ছেলের কাছে হাত পাততে হবে। আর সে তখন কি করে, আর একটা মানুষ যখন তোমাকে কিছু দেবে না, ইন রিটার্ন তোমাকে কিভাবে কতটা খাটাতে পারবে সেই রকম মানসিকতা রাখে। তা সেই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে সে তার নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হবে। আর সেই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলে একটা মেয়ে কিন্তু আরও 10 জনকে কিন্তু হেল্প করতে পারবে। কিন্তু ছেলেরা কিন্তু করতে চায় না সেই ক্ষেত্রে। আমি এটা বহু ক্ষেত্রে দেখেছি, ছেলেদের টাকা থাকলেও সব ছেলে কিন্তু সেই জায়গাটা করতে চায় না। কিন্তু একটা মেয়ে যদি হয় না, সে কিন্তু গোটা সংসারের সবাইকে কিন্তু করতে পারে। তুমি যদি একটু অন্যান্য স্টেটে যাও, বিহার ফিয়ার ওই দিকে দেখবে এখনো মেয়েদেরকে দেখবে কম বয়সে আর্লি ম্যারেজ দিয়ে দিচ্ছে। ছেলে হলে আমি বলবো ছেলে হচ্ছে সোনার আংটি, ব্যাপারটা বুঝতে পারছো, সে বেকা হলেও সোনা। এই ধারণা থেকে বেরোতে হবে, এই ধারণা থেকে বেকা হবে। অনেকক্ষণ ধরে আলোচনা চলছে শুনবো তোমায়তে। শেষ প্রশ্ন, এখনো পর্যন্ত বিয়ে করেননি, জীবনে একা, তাই একা থাকার জীবন সংগ্রামে কখনো কখনো ভয় লাগে না? না, আমার ভয় নেই, কারণ আমার একটা জিনিস, প্রথম কথা আমার ভয় জিনিসটা না নেই, কারণ আমি বললাম না আমি পিওর কনসিয়াসনেসে থাকি, ভাইব্রেশনে থাকি। আমি তো ওই যে ভয়টা কোথা থেকে আসে, ওই যে মুরগিটা যখন তুমি খাচ্ছ, চিকেনটা খাচ্ছ, তখন তো তার যে ভয়টা সেটা তো তুমি আমি তো সেই ধরনের কোনো কিছু নিই না, যার জন্য আমার মধ্যে ভয় নেই। ঠিক আছে, ফিয়ারলেস পার্সন, ঠিক আছে বলতে পারো। তা সেই ক্ষেত্রে আর আমি একটা জিনিস বুঝে গেছি, মানুষের ডেথ ইজ দ্য ট্রুথ, সবাইকে একদিন মরতে হবে, সেটা ওটাই হচ্ছে অন্তিমটাই হচ্ছে মানুষের শেষ। তুমি যাই করো, এগুলো হচ্ছে টেম্পোরারি। আমি ধরো এই জীবনে গাড়ি করলাম, বাড়ি করলাম, এই যে তুমি আমাকে এক্ষুনি বললে আপনি যদি প্রার্থী হন প্রচুর, দেখো আমি ব্যক্তিগতভাবে কি বললাম, আমি কিন্তু চাই না যে আমার সোর্স অফ ইনকাম কোনো একটা কারোর পেনের ওইখান থেকে আসুক, কারণ সোর্সটা হবে কিন্তু ওইখান থেকে। দেখো আমি এত অব্দি উত্থান হয়েছে, সব ঠিক আছে, আমি আমার মেসেজ দিচ্ছি, সেটা আলাদা কথা, কিন্তু আমি চাই না যে আমার ওই জায়গা থেকে কারোর ওই সাকসেসটা আসুক, ওই নেগেটিভ একটা জায়গা থেকে আসুক। তার থেকে মনে হচ্ছে আমি যদি বিয়ে করি, আমি যদি সংসার করি, বা আমি যদি করি, সেটা আমি মনে করি অনেক বেটার। কিন্তু ওই জায়গাটা থেকে আমি নিজেই ব্যক্তিগতভাবে চাই না, দ্যাট উইল ডিস্টার্ব ইউর পিস, কারণ তোমার পিস অফ মাইন্ডটা তোমাকে নষ্ট করে দেবে। কারণ কোন ফ্রিকোয়েন্সি থেকে কী আসে সেটা তোমাকে বুঝতে হবে না, এনার্জি ফ্রিকোয়েন্সি না সব কিছু, তো সেটা তোমাকে বুঝতে হবে। অনেক ধন্যবাদ সুচিত্রা দি আপনাকে আর প্লাস নিউজের এই শুনবো তোমায় প্ল্যাটফর্মে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই আর প্লাস নিউজের দর্শকরা যারা শুনবো তোমায়ের প্ল্যাটফর্মে আজকে সুচিত্রাদির কথা শুনলেন, রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে শুরু করে মেয়েরা কিভাবে চলবে সমাজে, এমনকি খাদ্যাভ্যাস থেকে শুরু করে কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, নানা এরকম কাহিনী আপনারা শুনলেন শুনবো তোমায়ের এই প্ল্যাটফর্মে। এবং আগামীতেও আপনাদের বিভিন্ন অতিথিদের বহু অজানা কাহিনী আমরা তুলে ধরব আমাদের এই প্ল্যাটফর্মে। আপাতত ধন্যবাদ, আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি।